একটি উপন্যাস, তাই আমার আগে কেউ যদি করে থাকে বা তোমাদের মধ্যে কেউ যদি দেখে থাকো, ভালো না লাগলে স্কিপ করতে পারো। এবং যেহেতু আমি এটা ওয়ান শট বানিয়েছি, তাই আমি কিছু পর্ব বাদ দিয়েছি এবং এটাতে আমি রোমান্টিক পার্টগুলো নিজে লিখেছি। তাই আশা করছি তোমাদের মন মতোই হবে। অ্যান্ড তোমরা যারা চেয়েছিলে আমি এবং রাহা দুজনে মিলে একটা গল্প বানাই, তাদের জন্য খুশির খবর, কারণ এই গল্পে আমি জাঙ্কুকের ভয়েস দিব এবং রাহা তের। তো আশা করি তোমাদের কাছে গল্পটা ভালোই লাগবে। ঝড় বৃষ্টির এক রাতে একটা ভুল সিদ্ধান্তের জন্য এমন বাজেভাবে ফেঁসে যেতে হবে, দুঃস্বপ্নেও ভাবতে পারেনি জাঙ্কুক তে। দুজনের কাছে এখন নিজেদের ভুল সিদ্ধান্তে অনুতপ্ত হওয়া ছাড়া কিছুই করার নেই। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। তমসায় আচ্ছাদিত বসুন্ধরা, বহু মানুষের আনাগোনা কমলাপুর রেল স্টেশনে, বাংলাদেশের বৃহৎ রেল স্টেশন। সকলে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে উদ্গ্রীব। টিকিট অনুসারে নিজেদের ট্রেনে উঠছে, কেউ বা ফেরিওয়ালার কাছ থেকে টুকটাক খাবার পানি কিনে নিচ্ছে। কাঁধে পুতুল লোগোর একটি ছোট ব্যাগ এবং বাঁ হাতে মাঝারি আকৃতির গোলাপি রঙা লাগেজ টেনে হেঁটে চলেছে অষ্টাদশী এক মেয়ে। পরনে তার হলদে রঙা লং কুর্তি ও জিন্সের প্যান্ট। শালীনতার সাথে গলায় ঝুলিয়ে রেখেছে রংধনু রঙের স্কার্ফটি। দ্রুত পায়ে হেঁটে চলেছে সে। অবশেষে পৌঁছে গেল কাঙ্ক্ষিত ট্রেনের কাছে। লাগেজটি ট্রেনে উঠিয়ে নিজে উঠে পড়ল। হঠাৎ পেছন থেকে অনাকাঙ্ক্ষিত এক ধাক্কায় হকচকিয়ে গেল মেয়েটি। বিরক্তিকর দৃষ্টি ফেলে পিছু ঘুরে তাকালো। মধ্যবয়স্ক লোকটি দাঁত বের করে ক্ষমা চাইল। অতটা পাত্তা দিল না মেয়েটি। ইটস ওকে বলে নিজ কেবিনে অগ্রসর হতে লাগলো। কিন্তু না, পিছু পিছু লোকটিও এগোচ্ছে। বিরক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল মেয়েটি। লোকটি ওকে দেখে বিদঘুটে একটি হাসি উপহার দিয়ে এগিয়ে গেল। বেশ বিরক্ত হয়ে মেয়েটি নিজ কেবিনে পৌঁছে গেল। ছিমছাম ধরনের কেবিনটি পছন্দ হলো মেয়েটির। এই কেবিনটি বলতে গেলে ফাঁকা। টিকেটে নিজের সিট নম্বর দেখে সেথায় পৌঁছে গেল মেয়েটি। হাতে থাকা লাগেজ যথাস্থানে রেখে কাঁধে থাকা ছোট ব্যাগটি খুলে নিল। বসে পড়ল নিজের সিটে, কোলে রাখলো পুতুল ব্যাগটি। অবশেষে স্বস্তি, হাফ ছেড়ে বাঁচল। জানালা দিয়ে বাহিরে একবার তাকালো। রাতে ঢাকা শহর এক ঝলক দেখে দৃষ্টি সরিয়ে নিল। এদিক ওদিক দৃষ্টি বোলাতে লাগলো মেয়েটি। হঠাৎই থমকে গেল সে। তার দৃষ্টি নিবদ্ধ হলো সামনের সিটে। অতীব সুদর্শন এক যুবক ঠিক তার সামনেই বসা। পরনে তার শুভ্র রঙা পাঞ্জাবি এবং জিন্স প্যান্ট। মসৃণ চুলগুলো হালকা এলোমেলো হয়ে রয়েছে, কিছুটা চুল পড়ে রয়েছে ললাটে। ডান হাতে দামি স্মার্টফোন, যা এই মুহূর্তে স্ক্রল করে চলেছে। বাঁ হাতে ব্র্যান্ডেড রিস্ট ওয়াচ। পাঞ্জাবি স্লিভ গুটিয়ে রেখেছে কনুইয়ে। হালকা লোমশ হাত দুটো দৃশ্যমান। দু কপলে খোঁচা খোঁচা দাড়ি শোভা পাচ্ছে। গৌরবর্ণের মুখশ্রীটি যথেষ্ট নজরকাড়া। যে কোনো মেয়ে এক দেখাতেই মুগ্ধ হবে। যেমন ভাবে শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত এক যুবককে দেখে মুগ্ধ হলো তে। খেলো ক্রাশ নামক বাস। অষ্টাদশীতে ভাত খাওয়ার মতো করে ক্রাশ খায়। তার কাছে ক্রাশ খাওয়ার জন্য গায়ের রং ম্যাটার করে না। শ্যামবর্ণ কিংবা গৌরবর্ণ একটা হলেই হলো। চেহারায় যদি মায়া ভাব উপস্থিত থাকে তবেই ক্রাশ খেয়ে বসে সে। যেমন করে সামনে বসে থাকা গৌরবর্ণের সুদর্শন যুবককে দেখে ক্রাশ খেয়ে বসলো, কেননা চেহারায় সে যথেষ্ট মায়া খুঁজে পেয়েছে। এই নিয়ে যে কততম ক্রাশ খেলো তে নিজেও বোধহয় জানে না। অনেকটা সময় পেরিয়ে গেছে। নিজেকে ফিটফাট করে বেশ সুন্দরভাবে প্রেজেন্ট করে বসেছে তে। কিন্তু আফসোস, যার জন্য এত আয়োজন সে তো চোখে তুলে তাকালো না। তার সামনে যে কিউট করে মিষ্টি একটা মেয়ে বসে রয়েছে, এতে তার যেন বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। মনক্ষুণ্ণ হলো তের। একবার ভাবলো সে নিজে থেকে আলাপ করবে, পরক্ষণেই তা বদলে ফেললো, কেননা এতে ওকে ছ্যাঁচড়া মনে হতে পারে। আর প্রথম দর্শনে কারো কাছে ছ্যাঁচড়া হতে ইচ্ছুক নয় তে শেখ। তাই চুপচাপ বসে গড়িমসি করতে লাগলো। অতঃপর নির্দিষ্ট সময়ে ট্রেন চলতে শুরু করলো। এদিকে মোবাইল হতে দৃষ্টি সরালো জাঙ্কুক। জানালা দিয়ে একটিবার বাইরে তাকালো। পকেটে মোবাইল পুরে বাহিরে হতে দৃষ্টি সরিয়ে নিল। তে তো বেশ খুশি। অবশেষে বুঝি অ্যাটেনশন পেতে চলেছে। কিন্তু ওর আশায় সেগুড়ে বালি। ওর দিকে একবারের জন্য তাকালো না জাঙ্কুক। অ্যাটিটিউড। ভেঙচি কাটলো তে। জাঙ্কুকের থেকে মনোযোগ সরাতে কেবিনে চোখ বোলাতে লাগলো। হঠাৎই আশ্চর্য হলো, এ কাকে দেখছে সে। পাশের সারিতে জাঙ্কুকের বরাবর সিটে বসে রয়েছে মধ্যবয়স্ক এক লোক। পরনে তার অফ হোয়াইট রঙের শার্ট, যা কিনা তার ফোলা মেদযুক্ত পেটে আটসাট হয়ে লেপ্টে রয়েছে। পান চিবোতে চিবোতে লোকটি তার লাল বর্ণের দাঁত বের করে বিদঘুটে হেসে উঠল তেকে দেখে। বমি পেয়ে গেল তের। এ তো সেই লোকটি যে ট্রেনে ওঠার সময় ওকে পেছন হতে ধাক্কা দিয়েছিল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল তে।
ট্রেন চলছে আপন গতিতে, একের পর এক স্টেশন পার করে চলেছে। চলন্ত ট্রেনে প্রথমবারের মতো জাঙ্কুকের কণ্ঠ শোনার সৌভাগ্য হলো তের। জাঙ্কুক তখন চা খাওয়ার জন্য চাওয়ালাকে ডাক দিয়েছিল। হায় কি সুন্দর কণ্ঠ! লোকটার চেহারা যেমন নজর কাড়া, তেমনই তার কণ্ঠস্বর, একদম পাগল করা। বিমোহিত হলো তে। চা খেতে খেতে জাঙ্কুকের দৃষ্টি পড়ল তের দিকে। তে তখন ওর ব্যাগ থেকে কিটক্যাটের একটা প্যাকেট বের করে কিটক্যাট খাচ্ছিল। এক ঝলক দেখে দৃষ্টি সরিয়ে নিল জাঙ্কুক। চা খেতে খেতে বাম পাশে তাকিয়ে তীক্ষ্ণ হলো দৃষ্টি। মধ্যবয়স্ক লোকটি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তের দিকে। তার বিশ্রী দৃষ্টি নড়ে চড়ে বেড়াচ্ছে তের আকর্ষণীয় কোমল দেহের আনাচে কানাচে। মেজাজ খারাপ হলো জাঙ্কুকের। জাস্ট রিডিকিউলাস, এসব লোকজনদের জন্যই মেয়েরা কোথাও সেফ নয়। মনে মনে বিরক্তি প্রকাশ করে চা শেষ করলো জাঙ্কুক। চলতি পথেতে কয়েকবার উসখুস করেছে জাঙ্কুকের সাথে কথা বলার জন্য, কিন্তু সাহসে কুলায়নি। যে ওকে পাত্তাই দিচ্ছে না, তার সঙ্গে নিজে থেকে কথা বলতে কেমন দ্বিধাবোধ হচ্ছিল, তাই আর কিছু বলেনি। তবে বেশ কয়েকবার লক্ষ্য করেছে ওই মধ্যবয়স্ক লোকটির বিশ্রী চাহনি। নিজেকে সামলিয়ে বসেছিল তে, তবুও রেহাই পাচ্ছিল না ওই লোকটির চাহনি হতে। হঠাৎই ঘটে গেল এক কাণ্ড। হুট করে দাঁড়িয়ে পড়ল জাঙ্কুক, গিয়ে দাঁড়ালো ওই লোকটির সম্মুখে। ডান তর্জনী উঁচিয়ে ইশারা করে বলল, হে ইউ, গেট আপ। চমকালো লোকটি ফেল ফেল করে তাকিয়ে রইল। সে নিজেও কিছু বুঝতে পারছে না। কি বললাম শুনতে পাননি? আই সেড গেট আপ। ধমকে এবার কাজ হলো। সুরসুর করে উঠে পড়ল লোকটি। বা হাতে লোকটির এক হাত ধরে সামনে এগিয়ে গেল জাঙ্কুক। ওদের ঠিক পেছনের সিটে ধপ করে বসিয়ে দিল লোকটিকে, যেখান থেকে তেকে দেখা অসম্ভব। হঠাৎ অন্য সিটে বসিয়ে দেওয়ায় লোকটা যথেষ্ট চমকালো। জাঙ্কুক হাসি হাসি মুখ করে দুহাতে লোকটির শার্টের কলার ঠিক করে দিতে দিতে মৃদু স্বরে বলল, মেয়ে মানুষ দেখলেই লুচ্চামি জেগে ওঠে, নিজেকে সামলানো দায়ী হয়ে পড়ে। লোকটি কিছু বলবার পূর্বে শক্তপোক্ত হাতে তার শার্টের কলার আঁকড়ে ধরল জাঙ্কুক। কঠিন মুখ করে বলল, ফারদার যদি কোনো মেয়ের দিকে তোর ওই বিশ্রী চোখ দিয়ে তাকিয়েছিস না, চোখ দুটো উপড়ে ফেলবো, জাস্ট উপড়ে ফেলবো, মাইন্ড ইট। কলার ছেড়ে দিল জাঙ্কুক। লোকটি তো ভয়ের তোপে পা চিবোতে ভুলে গেল, একদম সেটে রইল সিটে। তর্জনী নাড়িয়ে সাবধান করে দিল জাঙ্কুক। কি ছিল ওই চাহনিতে, সাবধান বাণীতে। যথেষ্ট ভয় পেল লোকটি, শুকনো ঢোক গিলতে লাগলো অনবরত। বিরক্তিকর শ্বাস ফেলে নিজের সিটে এসে বসলো জাঙ্কুক। এতক্ষণ সবটাই উকি দিয়ে লক্ষ্য করেছে তে। অষ্টাদশের হৃদয়ে খুশির তোলপাড় শুরু হলো। তার জন্য এই হ্যান্ডসাম তার ক্রাশ প্রতিবাদ করলো, একদম হিরোর মতো করে শাসিয়ে দিল। উফ, একদম ফাটাফাটি। আর চুপ করে থাকতে পারলো না তে। অবশেষে মুখ খুলেই ফেললো, থ্যাঙ্কস আ লট ভাইয়া। মোবাইল হাতে চমকালো জাঙ্কুক। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, ফর হোয়াট? আঙুল তুলে জাঙ্কুকের পেছনের সিট উদ্দেশ্য করে বলল, ওই যে আমার পক্ষে প্রতিবাদ করার জন্য। আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। ওয়ান সেকেন্ড, ওটা তোমার জন্য ছিল না। মলিন হলো মেয়েটির মুখখানি। ওটা সমস্ত মেয়েদের জন্য ছিল। শিক্ষা হয়ে থাকলে এ শুধরে যাবে। খুশি খুশি মুখ করে তে বলল, আমার জন্য হোক কিংবা সব মেয়েদের জন্য, আপনি প্রতিবাদ করেছেন তো, এটাই বা কজন করে, তাই আপনার জন্য একটা বিগ বিগ থ্যাঙ্কস। কৃতজ্ঞতা স্বরূপ মৃদু হাসলো জাঙ্কুক। মন্ত্রমুগ্ধের ন্যায় সে হাসিটুকু অবলোকন করলো তে। ডান হাতটি বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, হাই, আন্টি। বাড়িয়ে দেওয়া হাতটির দিকে এক পলক তাকিয়ে মোবাইলের দৃষ্টি নিবদ্ধ করলো জাঙ্কুক। মুখে শুধু বলল, জাঙ্কুক। এমন আচরণে অপমানিত হবার কথা থাকলেও কিছু মনে করলো না তে। চুপচাপ হাতটি ফিরিয়ে নিল। অতঃপর একাকী বকবক করতে লাগলো অনেকটা সময় ধরে, যাতে যথেষ্ট বিরক্ত বোধ করছে জাঙ্কুক। অনবরত বকবকে অতিষ্ঠ হয়ে এক সময় ধমক দিয়েই বসলো। এতে কাজ হলো, চুপ হয়ে গেল তে। ভেঙচি কেটে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। পেরিয়ে গেল ঘন্টাখানেক। ট্রেনের ভেতর হইচই শুরু হয়ে গেছে। ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলাফল স্বরূপ মাঝপথে দাঁড়িয়ে ট্রেনটি। সবকিছু সারতে অনেক সময় লাগবে, কিন্তু অতটা সময় জাঙ্কুকের হাতে নেই। তাকে দ্রুত চট্টগ্রাম যেতে হবে। কিছু যাত্রী বিরক্ত হয়ে ইতিমধ্যে ট্রেন থেকে নেমে পড়েছে। বাহিরে এক পলক তাকে ব্যাকপ্যাকটি ডান কাঁধে নিল জাঙ্কুক। দাঁড়িয়ে পড়ল জাঙ্কুক। সবটুকু নীরবে দেখল তে, কিন্তু কিছু বলল না। ব্যাকপ্যাক কাঁধে কেবিন থেকে বেরিয়ে যেতে পা চালালো জাঙ্কুক। হঠাৎই চলতি পথে সেই লোকটিকে দেখে পদযুগল থেমে গেল। কেবিনটি একদম খালি। জাঙ্কুক, তে এবং সেই লোকটি, মাত্র তিনজন। জাঙ্কুক চলে গেলে এবার ওরা দুজন শুধু, যা কিনা লোকটির জন্য মোক্ষম সুযোগ। তাকে বিন্দু মাত্র ভরসা করতে পারল না জাঙ্কুক। তাই তো পিছু ফিরল, এসে দাঁড়ালো তের নিকটে। ওকে ফিরতে দেখে তে কিছুটা অবাক হলো।
এই যে মেয়ে, কোথায় যাবে তুমি? জিজ্ঞাসা নয়নে তাকিয়ে রইল তে। কিছুই বোধগম্য হলো না তার। কানে শুনতে পাও না? জিজ্ঞেস করলাম কোথায় যাবে। চট্টগ্রাম, মিনমিনে গলায় বলল তে। চট্টগ্রাম? ওকে, উঠে পড়ো, চলো আমার সাথে। চরম আশ্চর্যান্বিত হলো তে। নয়, হ্যাঁ, আমার সাথে চলো। আমি কেন আপনার সাথে যাব? কিঞ্চিত ঝুঁকে গেল জাঙ্কুক। মৃদু স্বরে বলতে লাগলো, তাহলে কি করবে? একা কি এই কেবিনে ওই লোকটার সাথে হাডুডু খেলবে? হ্যাঁ? ছলছল করছে মায়াবী আঁখি যুগল। তাতে ভ্রুক্ষেপ না করে জাঙ্কুক কঠোর স্বরে বলল, নিজের ভালো চাও তো আমার সাথে এসো। আমিও চিটাগাং যাচ্ছি, তোমায় পৌঁছে দেব। আর অবিশ্বাস করে থাকলে এখানেই থাকো, আর যে বিপদ ডেকে আনো, ওকে? দাঁড়ালো না জাঙ্কুক। বড় বড় পা ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। ভাইয়া, ভাইয়া দাঁড়ান। মেয়েলি রিনিঝিনি ডাকে থেমে গেল জাঙ্কুক। মোবাইল হাতে পিছু ঘুরে তাকালো। দৌড়াতে দৌড়াতে আসছে তে। কাঁধে থাকা পুতুল ব্যাগটি ঝুলছে দৌড়ের তোড়ে, আর লাগেজ তা তো রীতিমতো টেনে হিঁচড়ে আনছে তে। ওর ঝুঁটিটাও দুলছে হাওয়ায় হাওয়ায়। দৌড়াতে দৌড়াতে মেয়েটি বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। জাঙ্কুকের ডান পাশে দাঁড়িয়ে পড়ল। মুখ হা করে জোরে জোরে শ্বাস ফেলছে। এতটুকু পথই কতটা ক্লান্ত হয়ে পড়েছে। উফ, এ কি! সে ক্লান্তি দূর করতে না করতেই জাঙ্কুক গায়েব। সে তো হাঁটতে শুরু করেছে। তের কথা শুনতে নারাজ। ভাইয়া, ও ভাইয়া, একটু দাঁড়ান না, আমি আসছি তো। ছোট পায়ে ফের ছুটে গেল তে। আর পারছে না মেয়েটা। এবার বুঝি কিঞ্চিত মায়া হলো। দাঁড়িয়ে পড়ল জাঙ্কুক। কঠিন মুখশ্রীতে বলল, হোয়াটস ইউর প্রবলেম? এভাবে কাকের মতো ডাকাডাকি করছো কেন? টলমলে চোখে তাকালো তে। মলিন স্বরে বলল, আমাকে ফেলে যাবেন না, প্লিজ নিয়ে চলুন। আমি আপনাকে টাকা দেব বিনিময়ে। আমাকে দয়া করে নিয়ে চলুন, প্লিজ ভাইয়া। মেজাজ বিগড়ে গেল জাঙ্কুকের। দুদিনের এই পুচকে মেয়েটা কিনা ওকে টাকার গরম দেখাচ্ছে। জাস্ট ননসেন্স। কঠোর মুখে কিছু বলতে উদ্যত হতেই তে কাঁদো কাঁদো মুখ করে ভেজা কণ্ঠে শুধালো, নেবেন না? আপত্তি করতে বিবেকে বাঁধল বুঝি। জনদরদি লোক কিনা মৃদু স্বরে বলল, এসো, ফার্স্ট হাঁটবে। তের খুশি দেখে কে। খুশি খুশি হাঁটতে শুরু করলো মেয়েটা। ফের শুরু হলো ওর বক বক নন স্টপ রেডিও। জাঙ্কুকের কানে পোকা খাচ্ছে মেয়েটা। উফ, বিরক্তিকর। শুনশান রাস্তায় চলছে ট্যাক্সি। পেছনের সিটে দূরত্ব বজায় রেখে পাশাপাশি বসে রয়েছে জাঙ্কুক ও তে। এত রাতে অনেকটা সময় অপেক্ষা করে অবশেষে এই ট্যাক্সির দেখা মিলল। আর বিলম্ব না করে উঠে পড়ল ওরা। আকাশে মেঘ গর্জন করছে। আবহাওয়া ভালো নয়, বৃষ্টি হতে পারে। তবে ট্যাক্সিতে দেখা দিল আরেক মুসিবত। ট্যাক্সি ড্রাইভারের চালচলন সুবিধার নয়। রিয়ার ভিউ মিররে তের দিকে কেমন বিশ্রীভাবে তাকাচ্ছে, বাজে ইঙ্গিত করছে। যা দেখে জড়সড় হয়ে পড়ল মেয়েটা। কিছুটা গুটিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। এতে বিরক্ত হয়ে জাঙ্কুক শুধালো, কি হয়েছে? এদিকে আসছো কেন? তে ছলছল চোখে তাকিয়ে ওর দিকে আরো একটু এগিয়ে গেল। দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে ফিসফিসিয়ে কিছু বলল, যা শুনে মেজাজ খারাপ হয়ে গেল জাঙ্কুকের। লাল বর্ণ চোখ করে রিয়ার ভিউ মিররে তাকালো। চোখে পড়ল ড্রাইভারের বাজে ইঙ্গিত। তৎক্ষণাৎ জাঙ্কুক বলল, হেই, স্টপ দ্য কার। কেন স্যার? আমি বললাম থামাও। বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ট্যাক্সি থামালো ড্রাইভার। বেরিয়ে এলো জাঙ্কুক। তেকে ইশারা করলো বেরোতে। ব্যাগ ও লাগেজ নিয়ে বেরিয়ে এলো তে। দুজনে বের হলে জাঙ্কুক গিয়ে ড্রাইভারের পাশে দাঁড়ালো। ভাড়া পরিশোধ করে আকস্মিক এক কাণ্ড ঘটিয়ে বসলো। ড্রাইভারের কান পেঁচিয়ে সশব্দে মারলো এক থাপ্পড়। হতভম্ব হয়ে গেল ড্রাইভার এবং তে। চোখ মুখ শক্ত করে জাঙ্কুক বলল, রাস্কেল, মেয়ে মানুষ দেখলেই ফাত্তামি শুরু হয়ে যায়। মুখ দিয়ে লালা ঝরে। একদম মেরে পুঁতে ফেলবো, যা ভাগ। কানের পেছনে আরেকটা লাগিয়ে দিল। ভয় পেল ড্রাইভার। কাচুমাচু করে তৎক্ষণাৎ ট্যাক্সি নিয়ে দৃষ্টি সীমার বাইরে চলে গেল। এবার অসহায় হয়ে পড়ল জাঙ্কুক তে। এত রাতে শুনশান রাস্তা। কোথায় যাবে ওরা? কি করবে অসময়ে? এমনই সময় বিপদ বাড়াতে আকাশ ফুঁড়ে পড়তে লাগলো বিন্দু বিন্দু বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে দ্রুত পার্শ্ববর্তী এক গাছতলায় আশ্রয় নিল জাঙ্কুক তে। কিন্তু গাছতলায় দাঁড়িয়েও কিছুটা ভিজে গেল ওরা। উপায়হীন দাঁড়িয়ে রইল সেথায়। বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল বের করলো জাঙ্কুক। কিন্তু আফসোস, নো নেটওয়ার্ক। এবার কি হবে? মেজাজ খারাপ হয়ে গেল ওর। কিছুটা সময় ওখানেই পেরিয়ে গেল। অল্প অল্প করে দুজনে বেশ ভালোই ভিজে গেছে। সিক্ত হয়ে পড়েছে ওদের পরনের পোশাক।
এমন সময় বিপদের মধ্যে সাহারা হয়ে হাজির হলো এক যুবক। ছাতা মাথায়, ছোট টর্চ লাইটের আলোয় বাড়ি ফিরছিল সে। ওদের পথে দেখে এগিয়ে এলো, কথাবার্তা বলে বুঝতে পারলো বিপদগ্রস্ত ওরা। কিছুটা সময় ভাবনা চিন্তা করে যুবকটি সাহায্যের হাত বাড়িয়ে দিল। 5 মিনিটের দূরত্বে তার ফুফু বাড়ি, সেখানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিল। এত রাতে বৃষ্টির মধ্যে প্রস্তাবটি লুফে নিল জাংকুক। অতটাও ভাবনা চিন্তা করলো না, যা ওদের জন্য কাল হয়ে দাঁড়ালো। মাঝরাতে ঘুমের মধ্যে অস্বস্তি অনুভব হচ্ছে। ঘুমটা হালকা হয়ে গেল তের। ঝাপসা ঘুম ঘুম চোখে তাকিয়ে এক পুরুষালী অবয়ব দেখতে পেল। অতটাও পাত্তা না দিয়ে আঁখি পল্লব বন্ধ করে নিল। হঠাৎই যেন হুঁশ ফিরল, হকচকিয়ে গেল তে। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো। ডিম লাইটের আলোয় সে অপরিচিত যুবকের মুখখানি দেখতে পেয়ে চরম আশ্চর্য হলো তে। চিৎকার করতে উদ্যত হতেই বা হাতের তলায় ওর মুখখানি চেপে ধরল যুবক, যে কিনা মিষ্টি কথা বলে ওদের আশ্রয় দিয়েছিল। মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে তে, কিন্তু পুরুষালী শক্তির সঙ্গে ব্যর্থ সে। ডান হাতে যুবকটিকে নিজের উপর হতে সরানোর চেষ্টা করছে। যুবকটির ডান হাতে রুমাল, যাতে লাগানো রয়েছে ক্লোরোফর্ম। বেহুশ করার উদ্দেশ্যে চাবি দিয়ে লক খুলে ভেতরে এসেছিল সে, কিন্তু এখন মনে হচ্ছে সে উদ্দেশ্য ব্যর্থ হবে। ধস্তাধস্তির এক পর্যায়ে তের বাঁ কাঁধের দিকে কিছুটা কুর্তি ছিঁড়ে গেল। গোঙানির আওয়াজ শুনে হঠাৎই ঘুম ভেঙে গেল জাংকুকের, যে কিনা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল। ধরফরিয়ে উঠে বসলো জাংকুক। চোখের সামনে স্পষ্টরূপে ধরা দিল অনাকাঙ্ক্ষিত বাজে একটা ঘটনা। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল জাংকুক। বলো মা, কবুল। কান্নায় ভেঙে পড়ল তে। গাল ছুঁয়ে গড়িয়ে পড়তে লাগলো বিন্দু বিন্দু অশ্রু। কাজী পুনরায় তাগাদা দিলেন। ঘুমটার অন্তরালে ক্রন্দনরত তে শেষমেশ কবুল বলে দিল। অনিচ্ছাকৃতভাবে জুড়ে গেল জাংকুক এবং তের ভাগ্য। স্বামী স্ত্রীর মতন পবিত্র বন্ধনে জুড়ে গেল দুজনে। আজ থেকে তারা স্বামী স্ত্রী, হালাল ও পবিত্র জুটি। রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করে উপস্থিত সকলের দিকে লাল বর্ণ চক্ষু বুলিয়ে নিল জাংকুক। আজ অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটল, তা ভুলবার মতন নয়। কখনো এদের ক্ষমা করতে পারবে না সে, কখনোই না। মাঝরাতে ঘুমন্ত তের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল সে অজানা যুবক। গোঙানির শব্দে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল জাংকুকের। চোখ মেলে পাশে তাকাতেই চোখের পর্দায় দৃশ্যমান হলো অযাচিত সে ধস্তাধস্তি। আগুন চোখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো জাংকুক। সেই যুবকটি কিছু বুঝে ওঠার পূর্বেই আঘাত করে বসলো জাংকুক। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তোকে তো আমি! একের পর এক আঘাতে জর্জরিত হতে লাগলো যুবক। ক্লোরোফর্ম মাখা রুমাল কখন যে অবহেলিত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে খেয়ালই নেই। খাটের এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছে তে। আজ আরেকটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। হু হু করে কেঁদে উঠল তে। ওর ক্রন্দনধ্বনি কর্ণপাত হতেই হাত আলগা হয়ে গেল জাংকুকের। সেই সুযোগে সদ্ব্যবহার করে আকস্মিক জাংকুককে ধাক্কা মেরে দৌড়ে রুম ত্যাগ করল যুবকটি। ক্রোধে ফেটে পড়া জাংকুক তাকালো তের পানে। ধীরে ধীরে তার ক্রোধান্বিত আখি যুগল নিভে এলো। ভালো মতো তাকাতে দৃষ্টি নিবদ্ধ হলো তের কুর্তির ছেঁড়া অংশে। কোনোরূপ ভাবনা চিন্তা ব্যতীত জাংকুক দৃষ্টি সরিয়ে নিল। নিজের পরনে থাকা শার্টটি খুলে বাড়িয়ে দিল তের দিকে। জাংকুক ব্যাগ থেকে শার্ট বের করে পরার সুযোগ পেল না। তার পূর্বেই অঘটন ঘটে গেল। সেই যুবকের ফুফু ফুপা ছুটে এলো। তাদের আদরের ভাইপোর বানানো বলি অবলীলায় বিশ্বাস করলো। ধোঁকাবাজ যুবকের বানোয়াট কাহিনী অনুযায়ী জাংকুক ও তে বিপদে পড়ার ভান করে এ বাড়িতে উঠেছে। যুবকটির বিশ্বাসের অসৎ ব্যবহার করে দুজনে রুমের মধ্যে কুকর্মে লিপ্ত হয়েছিল। রাতের বেলা যুবকটি পানি পান করতে রুম থেকে বেরিয়েছিল। তখনই সে সবটা দেখে নেয়। বাধা প্রদান করতে গেলে জাংকুকের মারের শিকার হয়। এমন বানানো কাহিনী সহজে বিশ্বাস করে নিল ফুফু ফুপা। মফস্বল এলাকা তো, স্বল্প সময়ের মধ্যেই লোক জমায়েত হয়ে গেল। উদাম দেহে জাংকুক এবং কিছুটা বিধ্বস্ত থেকে দেখে তারা অনায়াসে বিশ্বাস করে নিল ওরা সত্যিই কুকর্মে লিপ্ত ছিল। খারাপ ছেলে মেয়ে ওরা। ব্যাস, জাংকুক থেকে কোনোরূপ সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হলো না। ওরা ছিল হলরুমে, জাংকুকের মোবাইল ছিল রুমে। সে যে ফোন কল করে নিজের পাওয়ার খাটাবে সেই সুযোগ অবধি পেল না। যুবকটির ষড়যন্ত্রের শিকার হলো দুটো নিরপরাধ মানুষ। অনেক কটূক্তি সহ্য করতে হলো। জাংকুক সর্বোচ্চ চেষ্টা করেছিল পরিস্থিতি অনুকূলে আনার, কিন্তু ব্যর্থ সে। সফলকাম হতে পারেনি। অতগুলো লোকের তীরের ন্যায় ছুঁড়ে মারা কটূক্তি অপবাদ নীরবে মেনে নিতে হলো। যে পাপ ওরা করেইনি তার ভার ওদেরকেই বহন করতে হলো। শেষমেশ এক
বয়স্ক ব্যক্তির পরামর্শে শেষ রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো দুজনে। এক গাথায় জুড়ে গেল দুজনের জীবন। অপরিচিত দুজনার সম্পর্ক রূপান্তরিত হলো হালাল এক বাঁধনে। দিবাকর এর অবস্থান তখন ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। মৃদু হাওয়া ছুঁয়ে যাচ্ছে কায়া। বাস থেকে নেমে এলো জাঙ্কুক তে। অস্বস্তিতে জর্জরিত উভয়ই। দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে দুহাত অনবরত মুচড়ে চলেছে তে। বাঁ হাতের ঘড়িতে এক ঝলক দৃষ্টি বুলিয়ে তের দিকে তাকালো জাঙ্কুক। কেমন অস্বস্তি অনুভূত হলো। কি থেকে কি হয়ে গেল। কাল এমন সময় দুজনে ছিল সম্পূর্ণ অচেনা অজানা দুজন, আর আজ হঠাৎই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জড়িয়ে গেল একে অপরের শোনে। অস্বস্তি বোধ এড়িয়ে তের সম্মুখে এসে দাঁড়ালো জাঙ্কুক। মৃদু স্বরে শুধালো, কোথায় যাবে তুমি? হালকা কেঁপে উঠল তে। ক্ষীণ স্বরে বলল, বন্দর বাজার। বন্দর বাজার? ওরা বর্তমানে দাঁড়িয়ে চট্টগ্রাম রোড বাস কাউন্টারে। এখান থেকে ক্যাবে গেলে প্রায় 20-40 মিনিটের মতো লাগবে। বিলম্ব করলো না জাঙ্কুক। একটি ক্যাব বুক করলো। তে উঠে পড়লো ক্যাবে। জানালার পাশেই দাঁড়িয়ে জাঙ্কুক ড্রাইভারের সাথে কথোপকথনে লিপ্ত। তে আর চোখে তাকালো মানুষটির পানে। পরনে তার ধূসর রঙা পাঞ্জাবি। পাঞ্জাবির স্লিভ গুটিয়ে কুনুইয়ে তুলে রেখেছে। হালকা লোমশ হাত দুটো দৃশ্যমান। চোখে রোদ চশমা। মৃদু হাওয়ায় ললাটের উপর পড়ে রয়েছে অল্প কিছু চুল। চেহারায় হালকা ক্লান্তির ছাপ। এতেও মারাত্মক সুদর্শন লাগছে দেখতে। তে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ক্ষণিকের পরিচিত মানুষটির দিকে। এই যে যাচ্ছে, আবার কখনো দেখা হবে কিনা জানা নেই, কিন্তু আফসোস, ক্ষণিকের পরিচিত এই মানুষটি আবার তের একান্ত ব্যক্তিগত সবচেয়ে কাছের মানুষ। অনাকাঙ্ক্ষিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কিনা ওর স্বামী। স্বামী এই শব্দটি মনে পড়তে হৃদয়ে ঝঙ্কার সৃষ্টি হলো। জাঙ্কুকের থেকে দৃষ্টি সরিয়ে নিল তে। সিটে দেহ এলিয়ে দিল। আখি পল্লব বন্ধ করে মন দিয়ে শুনতে লাগলো বক্ষপিঞ্জরের আড়ালে লুকায়িত যন্ত্রটির ধ্বনি। আহা, কি সুমধুর ধ্বনি! কিন্তু এ ধ্বনি বেশিক্ষণ শোনা হলো না। জাঙ্কুকের ডাকে চোখ মেলে তাকালো তে। ওর জানালার পাশে কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে জাঙ্কুক। চিন্তা করো না, ঠিক পৌঁছে দেবে। আমার পরিচিত সে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? নয়নে নয়ন মিলিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নাড়ালো তে। ওর অমন ঘোর লাগানো চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ল জাঙ্কুক। সেকেন্ডের মতো তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। মৃদু স্বরে বলল, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। বিনিময়ে কিছু বলতে পারল না মেয়েটি। টলটলে চোখে তাকিয়ে রইল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করল না জাঙ্কুক। চলতে শুরু করলো ক্যাব। চলন্ত ক্যাবের জানালা দিয়ে পিছু ঘুরে তাকালো তে। জাঙ্কুক দাঁড়িয়ে। পাষাণ মানুষটিকে পেছনে ফেলে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে তে। জাঙ্কুকের থেকে দূরে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে অতল গহ্বরে। ক্ষণিকের সম্পর্কের কি এই অন্ত, নাকি আগামীতে অপেক্ষা করছে আরো কিছু? অপেক্ষা করছে কি অনাকাঙ্ক্ষিত এই সম্পর্কের পূর্ণতা? কাছে আসবে কি জাঙ্কুককে, নাকি এটাই সমাপ্তি এক রাতের রিশতার? প্রবাহমান সময়ের স্রোত কখনোই থেমে থাকে না, এগিয়ে চলে আপন মহিমায়। ফেলে রেখে যায় একের পর এক দিন, মাস, বর্ষ। সেভাবেই পেরিয়ে গেছে 2 বর্ষ। সিলেটের আভিজাত এক বাড়িতে আজ খুশি খুশি ভাব বিরাজ করছে। করবে না কেন? তাদের ফ্যামিলির বড় ছেলের জন্য আজ পাখি দেখতে যাওয়া হবে। গুণধর পুত্র তো বিয়েতে কিছুতেই রাজি হচ্ছিল না। মা জিন তো কতবার ইমোশনাল ব্ল্যাকমেল করেছেন। আমার সোনা বাবা, বয়স তো কম হলো না, 29 চলছে। এবার বিয়েটা করে নে বাবা। আমাদের বুঝি লাল টুকটুকে একটা পুতুল বৌমার মুখ দেখতে ইচ্ছে করে না? করে তো। আমার কত ভাবনা। আমার নাতি নাতনি দিয়ে পুরো বাড়ি মুখরিত থাকবে। ওরা ছোট ছোট পায়ে ছুটে বেড়াবে পুরো বাড়ি। আধো আধো বুলিতে আমাদের সাথে কথা বলবে। আমাদের দাদা দাদি বলে ডাকবে। ও লেলে, আমার সোনার নাতি নাতনি দুটা। ও বাবা, বিয়েটা করে ফেল না। মা, আমার সবে 29 চলছে, এখনই বিয়ের কথা বলো না তো। আমার বিজি টাইম কাটছে। এটা কোনো কথা? 29-এ বিয়ে করবি না তো কবে করবি? 39-এ? দরকার পড়লে তাই করব। ও বাবা, আমার সোনা বাবা, এমন কথা বলে না। সোনা, একটা মেয়ে আছে, তোর বড় মামা সম্বন্ধ এনেছেন। তোর নানাও মত দিয়েছেন রে। ভারী মিষ্টি একটা মেয়ে। মিষ্টি হোক কিংবা তেতো, আমি বিয়ে করছি না। জিন আঠার মতো ছেলের পেছনে লেগে রইলেন। জাঙ্কুক এতে যথেষ্ট বিরক্ত। মা বোনের জোড়াজড়িতে সিলেটের নানা বাড়িতে কদিনের জন্য বেড়াতে এসেছে সে সপরিবারে। এর মধ্যে বিয়ের সম্বন্ধ মানে কি? সে এসবের মধ্যে ভুলেও নেই। জাঙ্কুক এত করে নিষেধ করলো, জিন শুনলই না। শেষমেশ ফোন দিয়ে আটলো জাঙ্কুক।
সে পাত্রী দেখতে যাবে, গিয়ে পাত্রী এক ঝলক দেখে রিজেক্ট করে দেবে। সোজা সাপটা বলে দেবে পাত্রী পছন্দ হয়নি, দেখতে শ্যাওলা গাছের পেতনির মতন। এরপর মা যদি এরপরও জোরাজোরি করে তাহলে বকরা হেসে দিল জাঙ্কুক। চুলগুলো ব্যাক ব্রাশ করে নিল ডান হাতে। জিনের খুশি দেখে কে, উনি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছেন। স্বামী, মেয়ে, পরিবারের বাকি সদস্যদেরকে তাড়া দিচ্ছেন। এমন ভাব করছেন যেন আজ পাত্রী দেখতে নয়, বরং ছেলের বিয়ে দিতেই যাচ্ছেন। ওনার এমন অবস্থা দেখে বিরক্ত হলেন স্বামী নামজন চৌধুরী। হলরুমে এসে স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, আহ জিন, তুমি এমন করছো যেন ছেলের জন্য পাত্রী দেখতে যাচ্ছ না, বরং ছেলের বিয়েতেই যাচ্ছ। আহা, তুমি বুঝতে পারছো না কেন আমার ঠিক কতটা খুশি লাগছে? তুমিই বলো, আমাদের ছেলে এর আগে কখনো পাত্রী দেখতে গিয়েছে? যায়নি তো। কোনো মতে পাত্রীর ছবি দেখি সোজা রিজেক্ট, সেখানে আমাদের সোনা বাবা এই প্রথমবার পাত্রী দেখতে যাচ্ছে। আমার কাছে তো ঈদের মতো আনন্দ লাগছে। নামজন বিরক্তিকর কণ্ঠে বললেন, তোমার এই ঈদ ঈদ ভাব আবার অমাবস্যায় না পরিণত হয় দেখো। জিন আপত্তি জানিয়ে বললেন, আমার মন বলছে তুমি দেখে নিও, আমাদের খোকা এবার ফাঁসবেই ফাঁসবে। নামজন বিরক্ত হয়ে কপাল চাপড়ে প্রস্থান করলেন সেথা হতে। আর জিন, সে তো তার ভবিষ্যৎ পুতুল বৌমাকে নিয়ে স্বপ্নে বিভোর। পাত্রীর বাড়িতে সোফায় আয়েশ করে বসে রয়েছে জাঙ্কুক। সে কয়েকশো% নিশ্চিত যে বিয়েটা হচ্ছে না, তাই তো আয়েশ করে বেপরোয়া ভাব নিয়ে বসে রয়েছে। ধ্যান জ্ঞান এক করে মোবাইল স্ক্রল করে চলেছে। যা দেখে কিছুটা অবাক হলেন পাত্রীর বাবা সুবিন। ওনার অভিব্যক্তি বুঝতে পেরে জিন বলে উঠলেন, ভাই সাহেব, ছেলে আমার খুব বিজি, বুঝতেই পারছেন, এক দণ্ড ছাড় পায় না। পলিটিক্স তো শুধু কাজ আর কাজ, জনসেবা করতে করতে খোকা আমার মাথার ঘাম শুকিয়ে যাওয়ার মতো দুরবস্থা। জিনের দুঃখী দুঃখী কথা শুনে সুবিন অপ্রস্তুত হেসে উঠলেন। কি বলবেন ভাষা খুঁজে পেলেন না। জাঙ্কুক সে এসবের মধ্যে নেই, সে শুধু অপেক্ষায় আছে কখন এই সার্কাস থেকে মুক্তি পাবে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। পাত্রীকে নিয়ে হাজির হলো পাত্রীর মা ইউনজুন এবং বড় বোন আইয়েও। পাত্রীর বাহু ধরে বসিয়ে দিল বড় বোন আইয়েও। জামদানি শাড়ি পরিহিতা পাত্রীকে দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন জিন। পাত্রীর পরনে ব্রাউন রঙের শাড়ি, সোনালি জার পার, মাথায় সুন্দর করে ঘুমটা টেনে রেখেছে। মুখে কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া তেমন নেই বললেই চলে। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে অসীম মায়া। কি সুন্দর করে দৃষ্টি নত করে বসে রয়েছে, দেখতেই পুতুল পুতুল লাগছে। জিন মনে মনে খুশি হয়ে আওড়ালেন, মাশাআল্লাহ। জাঙ্কুক তো ভুলেও চোখ তুলে তাকালেন না। ওনার সমস্ত ধ্যান মোবাইলে, যেন মোবাইল থেকে চোখ সরালেই অনর্থ ঘটে যাবে। মাশাআল্লাহ, আমার ভাবি দেখতে কি কিউট, আমার তো খুব পছন্দ হয়েছে। ভাবি, তোমার নাম কি গো? অনার্স প্রথম বর্ষ পড়ুয়া ছোট বোন জিমিনের কথা শুনে ভ্রু কুঞ্চিত হলো জাঙ্কুকের। ভাবলো বোনটা বুঝি অতিরিক্ত ঢপ মারছে। সে তো কোনো না কোনো ত্রুটি দেখিয়ে এ সম্বন্ধ ভাঙবেই ভাঙবে। অ্যান্ড ইটস ফাইনাল। জিমিনকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দিলেন জিন। চাপা স্বরে বললেন, বিয়ে তো তোর সাথে নয়, বরং তোর ভাইয়ের সাথে হচ্ছে, তাই এসব কুশল বিনিময় না হয় সেই করুক। মায়ের অগোচরে ভেঙচি কাটলো জিমিন। একটু নাম জিজ্ঞেস করেছে তাতেই দোষ, শুধু শুধু চোখ রাঙিয়ে দিল। বড়রা টুকটাক কথাবার্তা সেরে নিল। এতক্ষণে পাত্র বা পাত্রী একজনেও একে অপরের দিকে তাকালো না। জাঙ্কুক তো ভাব দেখিয়ে ফোনে ব্যস্ত। আর পাত্রী, সে তো ভয় সংকোচ জড়তায় চুপটি করে দৃষ্টি নত করে বসে রয়েছে। নামজন প্রস্তাব দিলেন, ভাই সাহেব বলছিলাম, আমরা তো কথা বললাম, এবার ছেলেমেয়েরা কথা বলুক। ওদেরও তো একে অপরকে জানা উচিত, পরিচিত হওয়া উচিত। সম্মতি পোষণ করে সুবিন বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তে মা, বাবা জীবনকে নিয়ে তোমার রুমে যাও। তে ছোট একটি নাম জাঙ্কুকের হৃদগহ্বরে প্রবল তোলপাড় সৃষ্টি করলো। বড় বড় চোখ করে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে সম্মুখে তাকালো জাঙ্কুক। এতেই যেন হলো তার অপ্রেমিক হৃদয়ের নাশ। বিরক্তিকর চাহনি নিমেষেই শীতলতায় ছেয়ে গেল। মুগ্ধতার চোখে সম্মুখে বসে থাকা পুতুল কন্যার দিকে তাকিয়ে রইল। হঠাৎই মুগ্ধতা কেটে গিয়ে বিরক্তি প্রকাশ পেল। উঠে পড়ল তে। বা হাতে ঘুমটা ভালো মতো ধরে সে পা চালালো রুম বরাবর। একবারের জন্য জাঙ্কুকের দিকে তাকালো না। এত ভাব! থমথমে মুখ করে উঠে দাঁড়ালো জাঙ্কুক। পকেটে মোবাইল পুরে পিছু নিল তের। ভিড়িয়ে রাখা দ্বার খুলে ভেতরে প্রবেশ করলো তে।
পিছু পিছু এলো জাঙ্কুক। জড়তা অস্বস্তিতে জর্জরিত তে দৃষ্টি নত করে রুমের একাংশে গিয়ে দাঁড়ালো। ভদ্রতার খাতিরে আগন্তুকে বসতে অবধি বলল না, তার এখন এসবে মন নেই। সে তো সীমাহীন ভাবনায় লিপ্ত। তে শেখ আর শীতে মায়াময় মুখখানি দেখে চক্ষু উজ্জ্বল হলো জাঙ্কুকের। সে দাঁড়িয়ে তে থেকে সামান্য পেছনে, যেখানে থেকে সম্মুখে থাকা আর শীতে স্পষ্ট দৃশ্যমান প্রিয়তমার প্রতিবিম্ব। ডাগর ডাগর মায়াপূর্ণ বাদামি আখি যুগল কাজল কালো রেখায় অঙ্কিত। নেশা ধরানো উষ্ঠধর রঙিয়েছে অ্যাপল রেড রঙা লিপস্টিকে। ঠোঁটের নিচে ডান দিকে রয়েছে বিন্দু তুল্য ছোট্ট একটি তিল, যা জাঙ্কুকের নেশালো নজর এড়াতে পারেনি। তের ঘোমটার অন্তরাল হতে দুগাছি ছোট ছোট চুল বেরিয়ে রয়েছে, যা কিনা চিবুক অবধি সমান করে কাটা। লেটে রয়েছে কপলের সঙ্গে। বা হাতে ধরে রয়েছে ঘোমটার এক কোণ। গলায় পরে রয়েছে চিকন ডিজাইনিং ছোট ছোট ব্রাউন পাথরের একটি নেকলেস। উজ্জ্বল শ্যামাঙ্গিনী এ মেয়েটিকে জীবন্ত এক পুতুল কন্যা থেকে কম কিছু লাগছে না জাঙ্কুকের নয়নে। মহাচ্ছন্ন জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গেল তের বিহনে, গিয়ে দাঁড়ালো ওর ঠিক পেছনে। অস্বস্তিতে গাঢ় হয়ে থাকা মেয়েটি তখন দু হাত সমানে কচলে যাচ্ছে। ওর ঠিক পেছনে এসে দাঁড়ালো জাঙ্কুক। আকস্মিক পেছনে খুব সন্নিকটে পুরুষালী উপস্থিতি অনুভব করে হকচকিয়ে গেল তে। ওর কর্ণকুহরে পৌঁছালো পুরুষালী ভরাট কণ্ঠস্বর। কেমন আছেন মিস আর মিসেস তে শেখ? চকিতে চমকালো তে। হৃদগহীনে ছুঁয়ে গেল হিমেল হাওয়ার পরশ। সেই কণ্ঠ, সেই অনুভূতির বহর। নাম না জানা অনুভূতিতে আবিষ্ট হলো ক্ষুদ্র হৃদয়। আবেশে মুদিত হয়ে এলো চক্ষু পাতা। অনুভব করলো হৃদয়ে ঠাঁই দেয়া কাঙ্ক্ষিত মানুষটির আরেকটু সান্নিধ্য। সে আরও একটু সন্নিকটে এসে দাঁড়িয়েছে। ওর কর্ণকুহরের নিকটে অধর ঠেকিয়ে ফিসফিসিয়ে শুধালো, কথা বলবে না মিসেস? ইস, এমন সুমিষ্ট স্বরে যে মরণ হবে তার। কেঁপে উঠল তনুমন। ধীরে ধীরে আঁখি পল্লব মেলে তাকালো দে। ওর পানে হাসি হাসি মুখ করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো জাঙ্কুক। মন কাড়া কণ্ঠে ডাকলো, তে। তৎক্ষণাৎ পিছু ঘুরে তাকালো তে। পূর্ণ দৃষ্টিতে তাকালো একান্ত মানুষটির পানে। পুরো 2 বছর বাদে আজ মুখোমুখি তারা। নয়নে মিলিত হলো নয়ন, চোখে চোখে হলো অব্যক্ত আলাপন। জাঙ্কুকের অধর কোণে দেখা মিলল এক চিলতে হাসির। অশ্রু সজল নয়নে এবার নিজেকে সামলাতে ব্যর্থ হলো তে। বা হাতের শাড়ির কুচি আঁকড়ে ছুটে গেল স্বামীর দিকে। বালু চড়ে অবাধ্য ঢেউ যেমন করে আছড়ে পড়ে, তেমনই ভাবে সে আছড়ে পড়লো প্রশস্ত ওই বক্ষপটে। চিকন চিকন আঙুলগুলো শক্ত করে খামচে ধরলো জাঙ্কুকের পৃষ্ঠদেশ, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। যতটা সম্ভব শক্ত করে জাঙ্কুককে আঁকড়ে ধরলো তে। সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো শক্তপোক্ত বক্ষের সাথে মিশে যেতে। অশ্রু জলে সিক্ত হতে লাগলো পাঞ্জাবির অগ্রভাগ। তৃপ্তিকর হাসির রেখা ফুটিয়ে তুলে অর্ধাঙ্গিনীকে 2 হাতে নিজের সঙ্গে মিশিয়ে নিল জাঙ্কুক। ক্রন্দনরত তের চুলের ভাঁজে নিভৃতে ছুঁয়ে দিল অধর, যা টেরও পেল না তে। সে তো ব্যস্ত একান্ত মানুষটির বুকে দুঃখ প্রকাশ করতে। কিছুটা সময় এভাবেই পেরিয়ে গেল। তের কর্ণে অধর ছুঁয়ে ছুঁয়ে জাঙ্কুক মৃদু স্বরে বলল, আর কত কাঁদবে মিসেস? কেঁদে কেটে তো আমায় পুরো ভিজিয়ে দিলে। এবার বাহিরে গিয়ে কি বলবো? সত্যিটা বলবো কি? অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুকের পানে তাকালো তে। সে এখনো আবদ্ধ বলিষ্ঠ পেশিবহুল 2 হাতের মধ্যিখানে। কান্নার ফলে লালাভ আভা ছড়িয়ে পড়েছে শ্যামাঙ্গিনীর মুখশ্রীতে। বিন্দু বিন্দু অশ্রু ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আখি পল্লব বেয়ে। ঘন আখি পল্লব এতে বেশ মায়াময় লাগছে। নাকের ডগা পুরো লাল টুকটুকে হয়ে গেছে, একদম টমেটো। তিল তিল করে কেঁপে কেঁপে উঠছে অধর যুগল। ঘোমটা সরে গিয়ে অনাবৃত হয়েছে অনেকখানি কেশগুচ্ছ। মায়াভরা মুখপানে অনেকটা সময় ধরে বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল জাঙ্কুক। 2 বছরের তৃষ্ণার্ত আঁখি অবশেষে স্বস্তি পেল। নয়ন ভরে দেখতে লাগলো একে অপরকে। নীরবে আরেকটু ঘনিষ্ঠ হলো জাঙ্কুক। কপালে কপাল ঠেকালো। মুদিত হলো দুজনার আঁখি। শীতল কণ্ঠে জাঙ্কুক শুধালো, মিস করেছো? খুব। তৃপ্তির আভা ছড়িয়ে পড়ল জাঙ্কুকের মুখে। আরো কিছু বলবে তখনই বাহির হতে ডেকে উঠল আইয়ু। ওদের জন্য সবাই অপেক্ষায় রয়েছে। অনিচ্ছার সত্ত্বেও ভেস্তে গেল এমন সুমধুর আবেগপূর্ণ মুহূর্ত। প্রিয়তমা স্ত্রীর ললাটে অধর চেপে ধরল জাঙ্কুক। কিছুটা সময় অধর ছুঁয়ে বন্ধ আখি পল্লবে কাটালো। ক্রন্দনরত তে শক্ত হাতে খামচে ধরল 2 বাহু, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে, হারিয়ে যাবে দূর অজানায়। পুনরায় হানা দেবে বিরহের বাজনা। ললাট হতে অধর সরিয়ে আশ্বস্ত করে জাঙ্কুক বলল, আজ আসছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। কেঁদো না। কাঁদতে কাঁদতে ওকে আঁকড়ে ধরল তে। ছেড়ে দিতে নারাজ, মাথা নাড়িয়ে নিষেধ করতে লাগলো।
প্রিয়তমার এমন কাণ্ডে ভেতরে ভেতরে খুশি হলো জাঙ্কুক। প্রিয় মানুষটির থেকে কে না ভালোবাসা প্রত্যাশা করে, সবাই করে, সেও করে। তাই তো তের এমন অভিব্যক্তি ও হৃদয়ে খুশির দোলা নাড়ছে। মুচকি হেসে জাঙ্কুক বলল, এই পাগলি, আমি আবারও হারিয়ে যাচ্ছি না তো। এই যে পেয়েছি না, আমৃত্যু আঁকড়ে রাখবো, এভাবেই শক্ত করে বাহু বন্ধনে আবদ্ধ করে রাখবো। ভয় নেই, আগের বার যা কিছু হয়েছিল এবার আর তা হবে না। যা হবে ইনশাল্লাহ সবটুকুই ভালো হবে, এটুকু বিশ্বাস রাখো, কেমন? অশ্রু সজল মায়াময় চোখে তাকিয়ে রয়েছে তে, যেন চোখের ভাষায় বুঝিয়ে দিতে চাইছে অব্যক্ত অনুভূতিটুকু, প্রকাশ করতে চাইছে ভালোবাসাময় সুখ। কিন্তু এমন ভালোবাসা অনুভব করতে পেরেও থেকে বাহুবন্ধন হতে মুক্ত করে দিল জাঙ্কুক। সরে গেল কিছুটা, অধর কোণে হাসির রেখা টেনে বলল, আজ আসছি, শীঘ্রই ফিরবো তোমায় নিয়ে। ততদিন অবধি আমার আমিটাকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র তোমার। তাকে ভালো রেখো, আল্লাহ হাফেজ। আর দাঁড়ালো না জাঙ্কুক, বড় বড় কদম ফেলে দরজা খুলে বেরিয়ে গেল কক্ষ হতে। রয়ে গেল কান্নারততে। আধার ঘনিয়ে এসেছে ধরিত্রীতে, মৃদু হাওয়ায় নিত্যরত বৃক্ষপাতা, জানালার গ্রিল ধরে চন্দ্রিমার আলো দেহে মেখে নিচ্ছে তে। ধ্যানমগ্ন সে মনের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পুরনো স্মৃতি হাতে বেড়াচ্ছে। পুরো 2 বছর কেটে গেছে অনাকাঙ্ক্ষিত সে রজনীর। নিরপরাধ দুটো মানুষ কটূক্তি অপবাদের শিকার হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয়েছিল। অপ্রত্যাশিতভাবে জুড়ে গিয়েছিল দুজনের জীবন। সেখান থেকে সহি সালামতে বাড়িতেও ফিরেছিল, কিন্তু হারিয়ে ফেলেছিল তার অপ্রেমিক হৃদয়। হৃদজমিনে নিভৃতে নীরবে ধীরে ধীরে বপন হলো ভালোবাসার বীজ, যে বীজ আস্তে আস্তে শাখা প্রশাখা ছড়িয়ে বিস্তার লাভ করতে লাগলো। ভয়ঙ্করভাবে হৃদমাঝারে ছড়িয়ে গেল ভালোবাসার বিষাক্ত লাভা, যে লাভা জ্বলে পড়ে অঙ্গার করলো হৃদয়। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হয়েছে। ঢাকায় খালামণির বাড়িতে ঘুরতে এসেছিল তে, তখনই নিমন্ত্রণ পেল চট্টগ্রাম হতে ফুফাতো বোনের বিয়ে 1 সপ্তাহ পর। খুশিতে আত্মহারা হলো তে। সে আর বাকি কাজিনরা বহু আগে থেকেই এই বিয়ে নিয়ে প্রচন্ড এক্সাইটেড ছিল। তারা ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছিল বিয়ে উপলক্ষে কি কি করবে, কোন দিন কোন জামা পরবে, ইত্যাদি ইত্যাদি। বিয়ের নিমন্ত্রণ পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করতে নারাজ তে। সে আগামীকালই বিয়ে উপলক্ষে চট্টগ্রাম যেতে চায়, কিন্তু বিধিবাম সৌবিন অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ওনারা 2 দিন পর ঢাকা এসে মেয়েকে নিয়ে তারপর চট্টগ্রামে বিয়ে বাড়িতে রওনা হবেন। যা শুনে ক্ষিপ্ত হলো কিশোরী হৃদয়। এত সময় নষ্ট করলে সে বিয়েতে এনজয় করবে কখন? সমস্ত মজা তো যাওয়ার আগেই শেষ হয়ে যাবে। ব্যাস, মাথা খারাপ হয়ে গেল মেয়ের। বাবা মায়ের সাথে জোরাজুরি করেও লাভ হলো না সুবিনের এক কথা। এবার উপায় না পেয়ে অবিশ্বাস্য এক সিদ্ধান্ত নিল তে, যে মেয়ে বরাবরই বাবা মার কড়া শাসনে বেড়ে উঠেছে, তাদের কথার বাইরে চলেনি, সে এবার ক্ষিপ্ত হলো। গ্রহণ করলো ঝুঁকিপূর্ণ এক পদক্ষেপ। রাতের আধারে ঘুমন্ত খালা খালুর চোখ ফাঁকি দিয়ে জীবনে প্রথমবারের মতন একাকী রওনা হলো তে, তাও আবার ঢাকা টু চট্টগ্রাম। ট্রেন ভ্রমণের সাক্ষাৎ হলো জাঙ্কুক চৌধুরীর সঙ্গে। এরপর কি থেকে কি হয়ে গেল। অন্যতম ক্রাশের সঙ্গে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তে। এরপর বাকি 2 বর্ষ ছিল দুঃস্বপ্নের ন্যায়। হাসি খুশি চঞ্চলা মেয়েটির একই হয়ে গেল। অজান্তেই সে মন প্রাণ সঁপে বসলো স্বল্প চেনা সে মানুষটির প্রাণে, তারই স্বামীর বিহনে। কথায় কথায় ক্রাশ খেয়ে বসা মেয়েটি নিজ চক্ষু সামাল দিতে শিখে গেল। ভুলে গেল পরপুরুষের দিকে ভিন্ন নজরে তাকাতে। সর্বত্র সে একজনকেই দেখতে পায়। পথে ঘাটে পাঞ্জাবি পড়ুয়া কাউকে দেখিলেই অক্ষি যুগল ভিজে ওঠে। তৃষ্ণার তো আখির জোড়া খুঁজে বেড়ায় একান্ত মানুষটিকে। তার নামে কারো নাম শুনলে ছটফট করে ওঠে, হাতড়ে বেড়ায় তাকে। এক এমন বিরহ দুঃখ মেলা বসলো হৃদয়ের অলিগলি। কারণে অকারণে পথের এ প্রান্ত হতে ও প্রান্ত খুঁজে বেড়ায় কাঙ্ক্ষিত মানুষটিকে, যেখানে সে জানে এই মানুষটির এখানে থাকার সম্ভাবনা একদম ক্ষীণ, থাকার কথা নয়। তবুও বেপরোয়া হৃদয় খুঁজে বেড়ায়। অবাধ্য মন যে আজ মানে না। ধীরে ধীরে সময়ের সাথে গুটিয়ে যেতে লাগলো মেয়েটি। চঞ্চলা মেয়েটি হয়ে উঠল একগুঁয়ে ইন্ট্রোভার্ট। সালাতের প্রতিটি মোনাজাতে অশ্রু বিসর্জন দিয়ে চাইতে লাগলো স্বামীকে, তার হালাল একান্ত ব্যক্তিগত পুরুষকে। তৃষ্ণার্ত হলো আখির যুগল। স্বামীকে এক নজর দেখার জন্য, তার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হলো মেয়েটি। হলো পাগল প্রায়। একাকী ছটফট করতে লাগলো বদ্ধ কক্ষে। শুরু হলো দৈনন্দিন কার্যকলাপে অনিয়ম, খাওয়া দাওয়া ঘুম সবেতেই অনিয়ম। একাকী ডুকরে কেঁদে উঠত মেয়েটি, ছন্নছাড়া অবস্থা তার। মেয়ের এমন অবস্থা দেখে পরিবারের সকলেই তাকে নিয়ে চিন্তিত। সুবিন ইয়ুনজুন মেয়ের অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। মেয়ে বড় হয়েছে, ভার্সিটি পড়ছে। এমন বয়সী মেয়েদের তো কত রকম সমস্যা।
তবে কি তাদের আদরে কন্যা কোনো সমস্যায় ফেসে গেল? ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাচ্ছে? বিভিন্ন ভাবনায় জর্জরিত দম্পতি শেষমেশ মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঘনিষ্ঠ এক বন্ধু মারফত পেলেন জাঙ্কুক চৌধুরীর সাথে বিবাহের সম্বন্ধ। অতঃপর জানালায় দাঁড়িয়ে অতীতে স্মৃতিচারণে লিপ্ত তে শেখ। তখনই কর্কশ ধ্বনিতে বেজে উঠল মোবাইলের রিংটোন। ধ্যান ভঙ্গ হলো তের। জানালা হতে দৃষ্টি সরিয়ে স্টাডি টেবিলে তাকালো। সেথায় বেজে চলেছে ক্ষুদ্র যন্ত্রটি। ধীর পায়ে হেঁটে টেবিলের কাছে গেল মেয়েটি। ডান হাতে মোবাইল তুলে দেখলো অচেনা নাম্বার। ভ্রু কুঁচকে গেল। একবার কেটে গিয়ে পুনরায় বাজলো রিংটোন। অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করলো তে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, আমি তোমার একমাত্র আদরের ননদিনী জিমিন। ওপাশ হতে মেয়েলি উৎফুল্ল কণ্ঠ শুনে চমকে উঠল তে। জিমিন? কে সে? ননদ? নিভৃতে তপ্ত হলো কপলদ্বয়। আলাপ আবার ছড়িয়ে পড়লো মুখমণ্ডল। জিমিন, কেমন আছো? বিছানায় বসতে বসতে শুধালো তে। ওপাশ হতে জিমিন খুশি খুশি মনে বলল, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ভাইয়াও ভালো আছে। তুমি কেমন আছো গো? তে কিছু বলতে উদ্যত হতেই ওপাশ থেকে শুনতে পেল গম্ভীর কাঙ্ক্ষিত কণ্ঠ। এত বেশি ফটর ফটর করিস কেন রে? ও তোকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি? উফ ভাইয়া, মেয়েরা লজ্জাপতি হয় জানো না? তারা কি সেদে সেদে জিজ্ঞেস করবে? আমাদের ননদদের দায়িত্ব হলো বিনা প্রশ্নে সব আপডেট জানানো। মাথায় চাপড় খেয়ে থম মেরে গেল জিমিন। মুখ ফুলিয়ে ফোনে বিচার দিতে লাগলো। ভাবি আমার মিষ্টি ভাবি, তোমার জামাইটা আস্ত একটা বদ, আমার মেরেছে, খুব লেগেছে বিশ্বাস করো। আরেকটা চাপড় মেরে জাঙ্কুক দাঁতের দাঁত চেপে বলল, মোবাইলটা রেখে চটাপট কেটে পড় ফাজিল মেয়ে। বুকে কল করলাম কোথায় দু চারটে প্রেমালাপ করবো, আর উনি কিনা বিচার সভা বসিয়েছেন। যা ভাগ। কাঁদো কাঁদো মুখ করে জিমিন ফোনে বলল, ও ভাবি জলদি এসে পড়ো, আমাকে তোমার। ফোন কেড়ে নিয়েছে জাঙ্কুক। চোখ রাঙিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ইশারা করলো। জিমিন ভেংচি কেটে ভাইয়ের বাহুতে দুম করে কিল মেরে দিল। অতঃপর উধাও। এক দৌড়ে বেচারি নাই। স্বস্তির নিঃশ্বাস ফেলে কানে ফোন ঠেকালো জাঙ্কুক। ওপাশ থেকে এতক্ষণ হতভম্ব হয়ে সবটা শুনছিল তে। ভাই বোনের খুনসুটি দেখে মুগ্ধ হলো সে। মনে পড়ে গেল বড় বোনের সাথে তার অগণিত খুনসুটি। খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বসলো তে। জাঙ্কুক বালিশে মাথা এলিয়ে শুয়ে। ফোনের দুপ্রান্তে তৃষ্ণার্ত দুপ্রাণ অনুভব করে চলেছে একে অপরের শ্বাস প্রশ্বাসের ধ্বনি। এছাড়া বিরাজমান পিনপতন নীরবতা। নিভৃতে কেটে গেল কিছু মুহূর্ত। প্রথমে মুখ খুলল জাঙ্কুক। কেমন আছো? একই সাধারণ প্রশ্ন, কিন্তু জবাব দিতে বেগ পোহাতে হচ্ছে মেয়েটার। কণ্ঠনালী কেমন রুদ্ধ হয়ে রয়েছে। শুকিয়ে গিয়েছে গলদেশ। কোনো মতে ফাঁক হলো ওষ্ঠদয়। মৃদুস্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? নিঃশব্দে হাসলো জাঙ্কুক। 2 বছরে কি হাল করেছো মিসেস? প্রথম দেখায় যে মেয়েটা কিনা অজানা অচেনা একটা মানুষের কানের পোকা খাচ্ছিল অনবরত ফটর ফটর করে, সে কিনা আজ তারই হবু বর প্লাস 2 বছরের পুরনো বরের সাথে কথা বলতে ইতস্তত বোধ করছে। হাও নিয়ে গেল তে। জবাব দিতে ব্যর্থ হলো। ওপাশ থেকে শোনা গেল ঘন শ্বাসের ধ্বনি। শোনো মেয়ে, নিজেকে কারোর জন্য এতটা বদলে ফেলো না যাতে আমার আমিকে চেনা দুষ্কর হয়ে ওঠে। তুমি তে শেখ, জাঙ্কুক চৌধুরীর বউ হওয়ার আগে তুমি কারোর মেয়ে, কারোর বোন, সর্বোপরি একজন মানুষ। এটাই তোমার প্রকৃত পরিচয়। তুমি কেন সামান্য একজনের জন্য নিজেকে বদলাবে? আমি কখনোই চাইবো না আমার বিহনে আমার বউটা নিজের অস্তিত্ব বিলীন করে দিক। ইটস হার্টিং মি তে। চুপ করে রইল তে। পুরনোতে হলে এতক্ষণে ফটর ফটর করতে থাকতো। বিপরীতে থাকা মানুষটাকে মোটেও গ্রাহ্য করতো না। কিন্তু সময়ের বিবর্তনে আজ সে ভিন্ন একটি হারিয়ে গিয়েছে যার চঞ্চলতা। এ কি শুধুমাত্র জাঙ্কুকের বিহনে? তে, তোমার এই নীরবতা তোমার সাথে বড্ড বেমানান বউ। আমি হয়তো প্রথম দেখায় তোমার চঞ্চলতায় বিরক্ত বোধ করেছিলাম, তবে বিশ্বাস করো পরবর্তী সময়ে আমি কিন্তু এই চঞ্চল মেয়েটাকেই খুব করে মিস করেছি। এমন ইন্ট্রোভার্ট থেকে আমি মোটেও আশা করিনি। আমি চাই না তুমি এমন থাকো। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে ফিরবে আমার পুরনোতে, যার চঞ্চলতায় বিমোহিত হয়েছিল এই কাঠেকোট্টা হৃদয়। এমন অনুপ্রেরণাদায়ক বাণী শুনে আবেশিত হলো তে। ভালো লাগায় ছেয়ে গেল গোটা তনুমন। অধর কোণে ফুটে উঠল এক চিলতে হাসির রেখা। কিছুটা সময় এমনই করে ফোন আলাপ হলো। পুরোটা সময় জুড়ে বক্তা ছিল জাঙ্কুক, তার সেরা শ্রোতা মিসেস তে। অপরাহ্ন প্রহর, হিমেল হাওয়া ছেয়ে যাচ্ছে কায়া, মৃদু হাওয়ায় উঠছে কেশ।
ডান হাতে হ্যান্ডেল ঠেলে রেস্টুরেন্টে প্রবেশ করলো তে। পরনে তার নিকষ কৃষ্ণ সালোয়ার কামিজ, কেশগুচ্ছ আবৃত ম্যাচিং হিজাবে, চোখে মুখে মৃদু সংকোচ, মোবাইলে দৃষ্টি নিবদ্ধ জাঙ্কুক অনুভূতিতে আবিষ্ট হয়ে সম্মুখে দরজায় তাকালো। দেখা মিলল কাঙ্ক্ষিত রমণীর। মুচকি হেসে উঠে দাঁড়ালো জাঙ্কুক। তে তখন এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজে চলেছে তাকে। চকিতে চমকালো তে। সম্মুখে দাঁড়িয়ে মানুষটি। পরনে তার শুভ্র রঙা শার্ট ও জিন্স প্যান্ট। শার্টের গলায় ঝুলছে রোদ চশমা। শার্টের দু স্লিভ গুটিয়ে কনুয়ে তুলে রেখেছে। দৃশ্যমান লোমশ দু হাত। স্ট্রেট চুলের খানিকটা আজ ললাটে মৃদু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এ প্রথমবারের মতন মানুষটিকে এমন লুকে দেখল তে। ইতপূর্বে দেখেছে শুধুমাত্র পাঞ্জাবির আচ্ছাদনে। বিনা দ্বিধাইতে বিমোহিত হলো এ রূপ দেখে। সুদর্শন এ মানুষটি সব ধরনের পোশাকে নজর কাড়া সুন্দর, মানতে বাধ্য হলো তে। জাঙ্কুকের নয়নে নয়ন মিলিত হতেই লজ্জা মিশ্রিত দৃষ্টি সরিয়ে নিল তে। ইস, কি লজ্জা! সে দিক বিদিক ভুলে এমন বেশরমের মতো তাকিয়েছিল। ছি, মানুষটা কি ভাবলো তাকে? ভাবনায় ছেদ পড়ল তের। ওর পানে হাত বাড়িয়ে দিয়েছে জাঙ্কুক। চমকে চোখে চোখ রাখলো তে। চোখের ইশারায় হাতে হাত রাখার আহ্বান করলো জাঙ্কুক। চারিদিক অগ্রাহ্য করে মন্ত্রমুগ্ধের ন্যায় রুক্ষ পুরুষালী হাতে কোমল হাতটি রাখলো তে। কোমল হাতটি যত্ন সহকারে ধরে হাঁটতে লাগলো জাঙ্কুক। বিমোহিত নয়নে ওর পানে তাকিয়ে রয়েছে তে। দুজনে পৌঁছে গেল নির্ধারিত টেবিলে। তের জন্য বাঁ হাতে চেয়ারটি স্বল্প টেনে ওকে বসতে ইশারা করলো। ইশারা পেয়ে চিকন ফিতা লম্বা পার্সটি ডান কাঁধ হতে নামিয়ে টেবিলের উপর রাখলো তে। বসলো চেয়ারে। ওকে বসিয়ে বিপরীত দিকে চেয়ারে বসে পড়লো জাঙ্কুক। মুখোমুখি জাঙ্কুক তে। নীরবতা বিরাজ করলো খানিকটা সময়। আসতে কোনো অসুবিধা হয়নি তো? মাথা নাড়িয়ে না বোঝালো তে। দু হাতের আঙুলগুলো একত্রিত করে টেবিলের উপর রাখলো জাঙ্কুক। পূর্ণ দৃষ্টিতে তাকালো অর্ধাঙ্গিনীর পানে। মেয়েটির পরনে নিকষ কৃষ্ণ সালোয়ার কামিজ, সাথে ম্যাচিং হিজাব। ডান কাঁধে ছেড়ে রেখেছে দোপাট্টা। চোখে চিকন করে কাজলের প্রলেপ, ঠোঁটে লিপ বাম। চোখে মুখে জড়তা, সংকোচ। নীরবতা কাটিয়ে জাঙ্কুক বলল, আজ তোমাকে এখানে কেন ডেকেছি জানো? না। মৃদু স্বরে জবাব দিল মেয়েটা। জানো না? আমি আগামীকাল ঢাকা ফিরে যাচ্ছি, তাই যাওয়ার আগে তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা সেরে ফেলতে এলাম। এর জন্যই এখানে আসা। চমকালো তে। মানুষটা আগামীকাল ফিরে যাচ্ছে? সিলেট থেকে বিদায় নিয়ে ঢাকা নিজ নিরে ফিরছে ভেবেই দুঃখবোধ হলো হৃদয়ের অন্তঃপুরে। মলিন হলো শ্যামময়ী মুখখানি, যা চোখও এড়ালো না বিপরীতে থাকা মানুষটির। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, মন খারাপ করো না মিসেস, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। ইটস আর্জেন্ট। নিজেকে কোনো মতে সামলে নিল তে। জিজ্ঞাসু নয়নে তাকিয়ে রইল সামনে। এ দেখে আশ্বস্ত হলো জাঙ্কুক। আমাদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে, তুমি কি জানো? হ্যাঁ বোধক মাথা নাড়ালো তে। 2 মাস পর ডেট পড়েছে। 2 মাস কম সময় নয়। একে অপরের জানার জন্য, বোঝার জন্য এনাফ টাইম। তবে আমার প্রশ্ন অন্য জায়গায়। ঠিক বুঝতে পারলো না তে। তাকিয়ে রইল মুখপানে, বাকিটুকু শোনার আশায়। আমি বোধহয় অ্যান্সারটা জানি, বাট স্টিল শিওর হতে চাইছি, পরে যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। দম ফেলে নয়নে নয়ন মিলিত করে জাঙ্কুক শুধালো, তো মিস অর মিসেস তে শেখ, তুমি কি স্বেচ্ছায় জাঙ্কুক চৌধুরীকে বিয়ে করতে রাজি? ডু ইউ ওয়ান্ট টু ম্যারি মি? হতভম্ব হয়ে গেল তে শেখ। মেয়েটা পলক ফেলতে ভুলে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সম্মুখে থাকা সুদর্শন পুরুষটির পানে। একটু আগে কি ছিল? বিয়ের প্রপোজাল ছিল কি? এমন রসকসহীন প্রপোজাল এও ছিল কপালে? কপাল চাপড়াতে ইচ্ছে হলো মেয়েটার, কিন্তু জনবহুল রেস্টুরেন্টের কথা বিবেচনা করে তা ভুলতে বাধ্য হলো। হতবাক নয়নে তাকিয়ে রইল শুধু। জবাব না পেয়ে কিছুটা অস্থির হলো জাঙ্কুক। কি হলো মেয়ে, এখনো চুপ করে গেলে কেন? সেদিন তো কেঁদে কেটে আমার পাঞ্জাবি ভিজিয়ে সবটুকু বুঝিয়ে দিলে, তাহলে আজ মুখে বলতে সমস্যা কোথায়? আর ইউ ফিলিং এম্বারাসড? প্রশ্নাত্মক নয়নে তাকিয়ে থাকা জাঙ্কুকের চোখে চোখ মেলাতে ব্যর্থ হলো তে। দৃষ্টি সরিয়ে নিল। লজ্জানো আভা ছড়িয়ে পড়লো মুখমণ্ডলে। কি হলো বলো, তুমি কি আমায় বিয়ে করতে চাও না? এই মেয়ে, আমরা তো অলরেডি ম্যারিড। তবুও তোমার মতামত জানতে চাইছি। আগেরবার যা হলো সবটাই যাই হোক, এবার তোমার আমার অমতে কিছু হবে না। এবার বলো তুমি কি চাও? তুমি কি এ বিয়েতে নারাজ? স্বামী হিসেবে আমায় মানতে পারবে না? বলো, চুপ করে থেকো না। অস্থিরতা ছড়িয়ে পড়েছে বক্ষস্থলে। ধুকপুক ধুকপুক ধ্বনি ভেসে আসছে হৃদযন্ত্র হতে। শ্বেত জলের অস্তিত্ব দৃশ্যমান দু কপলে। জিজ্ঞাসু নয়নে অধীর আগ্রহে অপেক্ষারত জাঙ্কুক। পেরিয়ে গেছে সপ্তাহ 3। সেদিন রেস্টুরেন্টে সাক্ষাৎ করে পরদিনই ঢাকা ফিরে এসেছিল জাঙ্কুক।
ব্যস্ত হয়ে পড়ল নিজ জীবনে, রাজনৈতিক জীবনে। ওদিকে তের সময় কাটছে পড়ালেখায়, ভার্সিটি টু বাড়ি, বাড়ি টু ভার্সিটি। কখন যে সময় কেটে যায় বোঝা মুশকিল। এই 3 সপ্তাহে জাঙ্কুকের সাথে কথা হয়েছে হাতে গোনা কয়েকবার। এতে যেন তৃপ্তি মেলেনি অধীর আগ্রহে অপেক্ষারত হৃদয়ের। তে নির্দিষ্ট সময়ে মন প্রাণ একীভূত করে অপেক্ষায় থাকে একটি ফোন কলের। কিন্তু আফসোস, অধিকাংশ সময় মেয়েটির অপেক্ষা বিফলে যায়। ক্রিং ক্রিং শব্দ করে যান্ত্রিক পর্দায় কাঙ্ক্ষিত নম্বরটি ভেসে ওঠে না। অভিমানে পেরিয়ে যায় অসংখ্য মুহূর্ত, কিন্তু অভিমান ভাঙানোর মানুষটি দেখা দেয় না। ফোন করলেও পাওয়া যায় না তাকে। সে কি জানে তার ব্যস্ততার দরুন এক অভিমানিনীর অভিমান দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে? জানে না তো। জানলে বোধ হয় এতখানি অবহেলা করার মতন দুঃসাহস দেখাতো না, কখনোই না। মাঝখানে 2-3টা পর্ব আমি স্কিপ করেছি, যেখানে ভ্রমণ এবং বিভিন্ন জায়গার বর্ণনা করা হয়েছে। এটা যেহেতু ওয়ান শট, তাই বেশি বড় করতে চাইনি। গোধূলি লগ্নে কৃত্রিম আলোয় ঝকমক করছে ব্রিজ। ব্রিজের রেলিং ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে জাঙ্কুক এবং তে। পেছন দিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন এবং পথচারী। নীরবতায় কেটে গেল কয়েক পল। আগামীকাল ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার কথা স্মরণ হতেই মলিন হলো মায়া ভরা মুখখানি। ইতপূর্বে কাজের সূত্রে কিংবা ভ্রমণের জন্য অনেক জায়গায় ঘুরেছি, বাট ট্রাস্ট মি, এবারে সিলেট ভ্রমণ স্মৃতির পাতায় সংরক্ষিত থাকবে আজীবন। কারণ এই ভ্রমণে প্রথমবারের মতন সঙ্গিনী ছিল আমার স্ত্রী, আমার তে। নিঃসন্দেহে বিগত কিছুদিন অসাধারণ কেটেছে, বিশেষ করে আজকের এই শেষ সময়টুকু। চমকে বাম পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির পানে তাকালো তে। জাঙ্কুকের দৃষ্টি নিবদ্ধ সুরমা নদীর বুকে, সেথায় তাকিয়ে বলে চলেছে। ভাবতেই অবাক লাগে, অপ্রত্যাশিতভাবে যে মেয়েটি 2 বছর পূর্বে আমার জীবনের সাথে জড়িয়ে গেল, প্রথম দেখা যাকে আমার কাছে অবর্ণনীয় বিরক্তিকর লেগেছিল, সেই এখন আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, আমার অর্ধাঙ্গিনী। স্বল্পদিন বাদে সে আরও একবার জড়িয়ে যাবে আমার জীবনে। ধর্মীয় সামাজিকভাবে স্বীকৃতি পাবে জাঙ্কুকের সম্পর্ক, যা একদা আকস্মিক দুর্ঘটনায় বাধা পড়েছিল। সুরমা নদী হতে দৃষ্টি সরিয়ে তের পানে তাকালো জাঙ্কুক। নয়নে নয়ন মিলিয়ে বলে চলল, 2 বছর আগে যখন আমাদের শেষবারের মতো দেখা হয়েছিল, তখন আমার মনে কিন্তু তোমার প্রতি কোনো অনুভূতি কাজ করেনি। একবারের জন্য মনে হয়নি তোমায় হারিয়ে ফেলেছি আমি। কিন্তু এরপর কি হলো জানি না, হয়তো আল্লাহর কালাম পড়ে যে বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম, তার ফলস্বরূপই হয়েছিল। সময় অসময় তোমাকে মনে পড়তো। মনের গহীনে হঠাৎ হঠাৎ ভেসে উঠতো তোমার মায়া ভরা মুখখানি। স্মরণ হতো তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেক অংশ। আল্লাহর কালাম সাক্ষী রেখে তোমায় বিয়ে করেছি। 2 বছরে মা অনেকবার আমাকে বিয়ের কথা বলেছে, ফ্রেন্ডরা রিলেশনে চলানোর পরামর্শ দিয়েছে, বাট আই কুডন্ট। প্রতিবারই তোমার কথা মনে পড়তো। মিস করতে লাগলাম তোমায়। এক সময় অনুধাবন করতে পারলাম তুমি আমার স্ত্রী। যে করেই হোক মায়াবিনী মেয়েটিকে আমার জীবনে চাই চাই। সেই থেকে খুঁজে বেড়াতে লাগলাম তোমায়। ট্রেনে তুমি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিলে, তাই ঢাকা চিটাগাং যথাসম্ভব তোমায় খুঁজেছি। চিটাগাং সেইবার যে অ্যাড্রেস বলেছিলে সেখানেও খুঁজেছি, কিন্তু পাইনি। তোমায় বলে বোঝাতে পারবো না আমি তোমায় ঠিক কোথায় কোথায় খুঁজেছি। আমার মন ও মস্তিষ্ক তুমি নামক নেশা পুরোপুরি ছেয়ে গিয়েছিল। তুমি হিনা কিছুই ভাবতে পারছিলাম না, আমি উন্মাদ হয়ে পড়েছিলাম। এর মধ্যে সিলেট বেড়াতে এসে ফেসে গেলাম। মায়ের জোড়াজড়িতে বাধ্য হলাম মামার পছন্দের পাত্রী দেখতে যেতে। আমি অলরেডি ভেবে নিয়েছিলাম পাত্রী দেখবো আর কোনো না কোনো বাহানা দেখে রিজেক্ট করে দেব। কিন্তু এ কি করলে তুমি প্রিয়তমা? আরও একবার হারিয়ে গেলাম তোমাতে। আসক্ত হলাম তুমি নামক আসক্তিতে। চুরি করে নিলে আমার মূল্যবান হৃদয়। এ কি করলে তুমি? বাকশূন্য হয়ে পড়লো মেয়েটা। সুরমা নদীর বুকে ক্ষীণ ব্রিজের উপর এক প্রেমিক পুরুষ ব্যক্ত করলো তার হৃদয়ের কথা। সে কথার মায়াজালে জড়িয়ে পড়লো মেয়েটির কোমল হৃদয়। বিভোর হয়ে গেল প্রেমিক পুরুষটির মাঝে। নয়নে নয়ন মিলিয়ে শেষে আবেগপ্রবণ মেয়েটি আকস্মিক আলিঙ্গনে আবদ্ধ করলো স্বামীকে। স্বামী প্রশস্ত বক্ষে বিসর্জন দিতে লাগলো অশ্রুবিন্দু। জাঙ্কুক চমকালো না, সে যেন এমন কিছুর জন্য প্রস্তুত ছিল। 2 হাতে বুকের মাঝে লুকিয়ে নিল নিজের অর্ধাঙ্গিনীকে। সুরমা নদীর বুকে গোধূলি লগ্নে মনের ভাব প্রকাশ করে কাছাকাছি এলো একজোড়া দম্পতি। অসাধারণ হয়ে উঠল মুহূর্তটি। কৃত্রিম আলো মেখে যাচ্ছে দেহে, যানবাহনের কোলাহল অগ্রাহ্য করে কাছাকাছি জাঙ্কুক ও তে।
মেয়েটির চুলের ভাঁজে নিজের অধর ছুঁয়ে ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল নিজের মাঝে। অসাধারণ এই মুহূর্ত অবশ্য দীর্ঘস্থায়ী হলো না। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সরে গেল দুজনে। যত্ন করে স্ত্রীর কপলে লেপ্টে থাকা বিন্দু বিন্দু অশ্রু মুছে দিল জাঙ্কুক। কাঁদতে নিষেধ করলো, অতঃপর রুক্ষ হাতের মুঠোয় আগলে নিল কোমল হাতটি। রওনা হলো দুজনে। অতিবাহিত হলো এক স্মরণীয় মুহূর্ত। শুরু হলো কাঙ্ক্ষিত মুহূর্তের কাউন্টডাউন। এক একটি দিন যাচ্ছে আর কাঙ্ক্ষিত দিনটি কাছাকাছি চলে আসছে। দুই পরিবারের সদস্যরা পুরো দমে বিয়ের শপিং শুরু করে দিয়েছে। উভয়ই বিয়ের জন্য বেশ কেনাকাটা করছে। বিশেষ করে কনে পক্ষ বেশি ব্যস্ত। বিয়ের দিন, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং সমস্ত অনুষ্ঠানে কনেকে যেন সেরা দেখায়, তার জন্য পুরো দস্তুর প্রস্তুতি চলছে। এত এত কেনাকাটা আয়োজনে বিরক্ত কনে। তাতে কি হয়েছে, যে যেমন ইচ্ছে কেনাকাটা করেই চলেছে। অসহায় মেয়েটির কথা কেউ শুনছেই না। এর মধ্যে আবার জাঙ্কুক চৌধুরী নিজ কর্মে ব্যস্ত। তাকে না তার পরিবার বাগে পাচ্ছে, না তে। দুই মিলে সকলেই বিরক্ত। কোমল হৃদয়ের অধিকারিণী তো নীরব অভিমানে দিন পার করছে। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পর না জানি কি হয়। আজকের গায়ে হলুদ। ব্যস্ত সময় পার করছে পরিবারের সদস্যরা। সিলেটের নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ে সিলেটেই হবে। হলুদের অনুষ্ঠানে হলদে আভায় আচ্ছাদিত চারিদিক। নারী পুরুষ সকলের দেহে হলুদ শুভ্র রঙা পোশাক। ব্যস্ত সময় পার করছে সকলে। হলুদ রঙের আয়তকার ব্যাকড্রপের সামনে বসে রয়েছে তে। পরনে তার হলুদ রঙা লেহেঙ্গা। লেহেঙ্গার দোপাটা বুকের উপর শালীনতার সহিত মেলে রাখা। দু কান, গলা, হাত সর্বত্র শোভা পাচ্ছে গাঁদা ফুলের গহনা। গাঁদা ফুলের একটা টায়রাও পড়েছে মেয়েটি। গালে, হাতে, পায়ে, গলায় হলুদের আবরণ। আগত অতিথিরা ইচ্ছে মতো হলুদ মাখিয়ে রঙিন করে দিচ্ছে মেয়েটিকে। কেউ কেউ দুষ্টুমি করছে। লাজুক আভা ফুটে উঠেছে মেয়েটির মুখশ্রীতে। অবশেষে হই হুল্লোড় আনন্দ করে সমাপ্ত হলো তের গায়ে হলুদ। দেহে মাখানো এক গাদা হলুদ। বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে মেয়েটি লেহেঙ্গা সামলিয়ে নিজ কক্ষে প্রবেশ করলো। কিন্তু এ কি, পুরো কক্ষ আধারে নিমজ্জিত কেন? হঠাৎ কর্ণকুহরে পৌঁছালো সূক্ষ্ম শব্দ। দরজা আটকে দেওয়ার শব্দে পিলে চমকে উঠল। কম্পিত হলো দেহ। অসময়ে কক্ষে কে এলো? ধীর পায়ে পিছিয়ে চলেছে মেয়েটা। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল। ওর ঠিক সম্মুখে এসে দাঁড়ালো মানুষটি। দুজনের মধ্যবর্তী দূরত্ব ইঞ্চি খানেকের মতন। নেশালো স্বরে মানুষটি বলল, কোথায় পালাবে এখন? আর তো যাওয়ার জায়গা নেই। মেয়েটি ইচ্ছা সত্ত্বেও কিছু বলতে পারল না। অধর যুগল বুঝি আঠা দিয়ে আটকে রাখা। কোনো মতে দু ওষ্ঠ ফাঁক করে বলল, আপনি? হ্যাঁ আমি। চমকে গেছো? ইটস নর্মাল। আজ তোমার হলুদ অনুষ্ঠান হলো। চেনা জানা নেই কত মানুষ তোমায় হলুদ ছুঁয়ে দিল। সেখানে আমি, তোমার একমাত্র স্বামী কিনা, তোমায় হলুদে রাঙাবো না, তা কি করে হয়? জাঙ্কুকের কথাগুলো শুনে তে ভরকে গেল। শুকনো ঢোক গিলে মিনমিনে গলায় বলল, প্লিজ চলে যান, কেউ দেখে ফেললে। দেখুক, হু কেয়ার্স? দায় সারা জবাব। তে সাহস জুগিয়ে অনুনয় করে বলল, এভাবে বলবেন না। কাল বিয়ে আর আজ হবু বর কোণে একসাথে এক রুমে, সবাই কি ভাবে? জাঙ্কুক মুচকি হেসে অর্ধাঙ্গিনীর মাথায় দুপাশ দিয়ে দেয়ালে দুটো হাত রাখলো। কিঞ্চিত ঝুঁকে ফিসফিসিয়ে বলল, উই আর অলরেডি ম্যারিড। ভুলে গেলেন মিসেস জাঙ্কুক চৌধুরী? কাতর চাহনিতে তাকালো মেয়েটা। তাতে পাত্তা দিল না জাঙ্কুক। দেয়াল হতে দুহাত সরিয়ে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো। ডান হাতটি পকেটে গলিয়ে দিয়ে একটি প্যাকেট বের করলো। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে স্বামীর পানে। শুভ্র রঙা পাঞ্জাবি পরনে মানুষটির। পাঞ্জাবির দু স্লিপ কুনুয়ে গুটিয়ে রাখায় লোমশ দু হাত দৃশ্যমান। কপালে ছড়িয়ে রয়েছে মসৃণ চুল। নিম্ন অধর কামড়ে ধরে মানুষটি এক মনে কিছু করে চলেছে। অবর্ণনীয় সুদর্শন লাগছে দেখতে। চক্ষু ফেরানো দায় হয়ে পড়েছে। কত মেয়ে যে এই সুদর্শন মানুষটির বিহনে ফেসে গিয়েছে জানা নেই। এই সুদর্শন গম্ভীর ঠোঁটকাটা স্বভাবের মানুষটি কিনা ওর স্বামী, ওর একান্ত ব্যক্তিগত মানুষ। ভাবতেই পুলকিত হলো হৃদয়। লাজুক আভা ফুটে উঠল মুখশ্রীতে। হঠাৎই ধ্যান ভঙ্গ হলো তের। ওর ঠিক সম্মুখে দাঁড়িয়ে জাঙ্কুক। জাঙ্কুকের বা গালে হলুদের আবরণ। তের নয়নে নয়ন রেখে ওর পানে অগ্রসর হলো। মেয়েটি কিছু বলতে উদ্যত হতেই থমকে গেল। শিহরণ ছড়িয়ে পড়ল রন্ধ্রে রন্ধ্রে। ডান কপলের কোমল আবরণে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ অনুভূত হতেই আবেশে মুদিত হলো দু আখি পল্লব। প্রিয়তমা স্ত্রীর ডান কপলে নিজের হলদে ছোঁয়া বাম কপল ঘষে দিল জাঙ্কুক। শিউরে উঠে মেয়েটি বাম হাতে জাঙ্কুকের ডান কাঁধ খামচে ধরল। আস্তে ধীরে সরে গিয়ে নিজ অর্ধাঙ্গিনীর আবেশিত মুখপানে তাকালো জাঙ্কুক।
নেশা ভরা চোখে তাকিয়ে রইল কয়েক পল। অতঃপর ডান হাতের তেলোয় ভর্তি হলুদ বাড়িয়ে দিল। হলুদ ভর্তি হাতের স্পর্শে রাঙা হলুদের কপল। জাঙ্কুক অতি যতনে সঙ্গিনীর বাম কপলে হলুদ ছুঁয়ে দিচ্ছে। হলুদ ছোঁয়ানো হতেই আরো ঘনিষ্ঠ হলো জাঙ্কুক। হলুদ রাঙানো বাম গালের সহিত মিশিয়ে দিল নিজের ডান গাল। ঘর্ষণে ঘর্ষণে নিজ গালেও হলুদের আবরণ মেখে নিল। স্বামীর এহেন গভীর ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে তের কোমল তনু। মেয়েটি আরেকটু শক্ত করে স্বামীর কাঁধ খামচে ধরল। ডান হাতে আঁকড়ে ধরে রয়েছে নিজ পোশাক। মুদিত দুজনের আঁখি পল্লব, অতি কাছাকাছি দুজনে। গালে গালে হলুদ আভ মিলন শেষে তের কপালে কপাল ঠেকালো জাঙ্কুক। তার হলুদ রাঙা ডান হাতটি তখন বুলিয়ে চলেছে প্রিয়তমার ঘাড়ে। আস্তে ধীরে হাতা বুলাতে বুলাতে এসে ঠেকলো গলায়। হলুদের ছোঁয়ায় আরো রঙিন হয়ে উঠল গণ্ডদেশ। ঘন ঘন শ্বাস পড়ছে মেয়েটার। ওর তপ্ত শ্বাসেরা আঁকিবুকি করে চলেছে জাঙ্কুকের মুখশ্রীতে। এতে বেসামাল হয়ে পড়ছে পৌরষ চিত্ত। দুভুয়ের সন্ধিস্থলে অধরের প্রগাঢ় ছোঁয়া এঁকে দিল সে। এতে তের অধর কোণে ফুটে উঠল তৃপ্তির লাজক হাসি। তের বক্ষদেশে মেলে রাখা দোপাট্টাটি আস্তে ধীরে উপরে উঠতে লাগলো, গিয়ে ঠেকলো ডান কাঁধে। চক্ষু সম্মুখে দৃশ্যমান হলো ডান হাতের উন্মুক্ত অংশ। হলুদ রাঙা পুরুষালী বাম হাতটি হৃদয় হরণের ডান বাহুর কোমল ত্বক ছুঁয়ে ছুঁয়ে নিম্ন দিকে ধাবিত হতে লাগলো। বাহু হতে হাতের তালুর উল্টো পিঠ অবধি রাঙা হলো হলুদের ছোঁয়ায়। তের ডান কাঁধে বাম হাতে রেখে ওকে ঘুরিয়ে দাঁড় করালো জাঙ্কুক। শক্তপোক্ত বক্ষপটে এসে ঠেকলো কোমর পৃষ্ঠদেশ। আঁখি পল্লব বন্ধ করে মেয়েটা ঘন ঘন শ্বাস ফেলছে। অনুভূতিতে আবিষ্ট হয়ে তখন দিশেহারা অবস্থা। আরও শিউরে উঠল উদরের উন্মুক্ত অংশে ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে। কাঁচা হলুদে ভরা হাতা উদরের বাম অংশে বোলাতে বোলাতে ডান অংশে গিয়ে থামলো। রাঙা হলো উদরের অগ্রভাগ। আর সইতে পারল না মেয়েটির কোমল হৃদয়। তৎক্ষণাৎ পিছু ঘুরে প্রগাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নিল স্বামীকে। দু হাতে গলা জড়িয়ে ধরল তার। বেসামাল জাঙ্কুকও তার অর্ধাঙ্গিনীকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। একে অপরের বাহুবন্ধনে পুরোপুরি আবদ্ধ দুজনে। মেয়েটির বাম কাঁধ হতে ধীরে ধীরে কেশগুচ্ছ ঠেলে সরিয়ে দেওয়া হলো। উন্মুক্ত কাঁধে প্রিয়তম অর্ধাঙ্গের ওষ্ঠধরের অনবরত স্পর্শ অনুভব করলো তীব্র সুখানুভূতিতে সিক্ত মেয়েটি। এভাবেই অতিবাহিত হলো দুজনার হলুদ রঙের রঙিন হওয়ার মুহূর্তটা। তে ওয়েটস জাঙ্কুক। অতিথিদের আগমনে মুখরিত চারদিক। ব্যস্ত সময় পার করছে দুই পরিবারের সদস্যরা। পুরুষ সদস্যরা অতিথি আপ্যায়নে ব্যস্ত, তো নারীরা অন্দরমহলে ব্যস্ত। অন্দরমহলের এক কক্ষে তে শেখ তখন বধূ বেশে সজ্জিত হচ্ছে। মুখে কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, চোখে মোটা করে আইলাইনারের প্রলেপ, নাকে গোলাকার ডিজাইনিং ব্রাইডাল নথ, সিঁথির ঠিক মাঝখানে ব্রাইডাল টিকলি, দু কানে গোল্ডেন ঝুমকা, গলায় সীতাহার, অধরে লিপস্টিকের আভা, বেলি ফুলের মালা দিয়ে খোপা আবদ্ধ। আয়ু যতন করে দোপাট্টায় আবৃত করে দিল ছোট বোনের কেশগুচ্ছ। সাজ সম্পন্ন হলো। আইউ সানা মোমো মুগ্ধ হয়ে তাকিয়ে রইল বধূ বেশে বসে থাকা তের পানে। মাশাআল্লাহ আপু, তোমাকে কি সুন্দর লাগছে। ভাইয়া যদি কবুল বলার আগে তোমাকে এমন মোহনীয় রূপে দেখে তাহলে সোজা অচেতন, কবুল বলাই হবে না। মোমোর দুষ্টু কথায় উপস্থিত সকলে হেসে উঠল। তপ্ত হলো বধূর দুকপল। ইস কি লজ্জা। আইউ বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার বোনটা এমনিতেই মাশাআল্লাহ। এর উপর নববধূর সাথে এই রূপ যেন উপচে পড়ছে, কারণ নজর না লেগে যায়। বলে বোনের মাথায় চুমু খেলো। এবার কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল তে। চুপটি করে উঠে দাঁড়ালো। বোনকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে দাঁড়িয়ে রইল কয়েক পল। তের অবস্থা অনুধাবন করতে পারছে আইউ। সেও তো একদা এমন সময় পার করে এসেছে। বিয়ের দিন, একদিকে আনন্দ উত্তেজনা, অন্যদিকে আপনজনকে দূরে ঠেলে নবজীবনের সূচনা। মনটা বড্ড দুরু দুরু করতে থাকে। বুক ফেটে কান্না পায়। আবেগে সিক্ত হয়ে পড়েছে আইউ। কোনো মতে নিজেকে সামাল দিয়ে হাসি হাসি মুখ করে থেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। মিষ্টি হাসি উপহার দিয়ে অদর স্পর্শ করলো ললাটের ঠিক মধ্যিখানে। তখনই কর্ণকুহরে ভেসে এলো, এই বর এসেছে, বর এসেছে। ছলাৎ করে উঠল তের হৃদযন্ত্রটি। আর মাত্র কিছুক্ষণ, অতঃপর বাধা পড়বে দুটি হৃদয়। সারা জীবনের জন্য জড়িয়ে যাবে একে অপরের সনে। পবিত্র এক বন্ধন, বিবাহ। আল্লাহর কালাম সাক্ষী রেখে তিন কবুল বলে একে অপরকে গ্রহণ করে নেয় দুজন মানুষ। অপরিচিত থেকে তারা হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত মানুষ, একে অপরের সঙ্গী সঙ্গিনী। বলো মা, কবুল।
এই তিনটি শব্দতে শেখের পূর্ব চেনা 2 বছর আগে ঠিক এমন এক মুহূর্ত এসেছিল। সেদিন উপায়হীন দুটো মানুষ বাধা পড়েছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বন্ধনে। তারা অজ্ঞাত ছিল নিজেদের ভবিষ্যৎ সম্পর্কের পরিণতি সম্পর্কে। ভাবতেও পারেনি এই অপ্রত্যাশিত আকস্মিক সম্পর্কটি ওদের জীবনে চিরসত্য হয়ে উঠবে। প্রকৃতপক্ষে দুজনে হয়ে উঠবে স্বামী স্ত্রী, পূর্ণতা পাবে এই হঠাৎ জুড়ে যাওয়া বন্ধন। কিন্তু আজ এই মুহূর্তে তাই হচ্ছে। দুই পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের উপস্থিতিতে দিন কবুল বলে জাঙ্কুক চৌধুরীকে স্বামী রূপে গ্রহণ করলো তেশেক। আমৃত্যু বন্ধনে বাধা পড়ল জাঙ্কুক চৌধুরী এবং তেশেক। ধর্মীয় এবং আইনিভাবে আজ থেকে তারা স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। আজ তে এবং জাঙ্কুকের বাসর রাত। পুরো ঘরটায় এক মায়াবী রূপকথা ভর করেছে। ঘরের চড়া আলোগুলো নেভানো, তার বদলে কোণের টেবিল ল্যাম্প থেকে ঠিকরে বেরোচ্ছে এক টুকরো উষ্ণ সোনালি আলো। সেই আলো ছায়ার খেলায় ঘরের প্রতিটি কোণ যেন এক অদ্ভুত রহস্যে ঘেরা। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা খাটটি রজনীগন্ধা আর লাল গোলাপের নিপুণ বুননে সাজানো। সাদা ধপধপে চাদরের উপর ছড়িয়ে থাকা রক্তিম গোলাপের পাপড়িগুলো দেখতে ঠিক যেন এক টুকরো নক্ষত্র বিথি। সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া ফুলের মালাগুলো ঘরের মৃদু বাতাসে আলতো করে দুলছে, আর প্রতিবার দুলুনির সাথে সাথে বাতাসে ছড়িয়ে পড়ছে রজনীগন্ধার এক তীব্র মাদকতাময় সুবাস। জানালার হালকা ফিনফিনে পর্দাটা একটুখানি সরালো, সেখান দিয়ে বাইরের জ্যোৎস্নার আলো এসে পড়েছে মেঝের এক কোণে। রাত জাগা মৃদু হাওয়া যখনই পর্দা ঠেলে ঘরের ভেতরে ঢুকছে, ফুলের সুবাস আর হালকা আলোর সেই মায়াজাল যেন আরো ঘনীভূত হয়ে উঠছে। ফুলের সুবাসে মায়াবী হয়ে থাকা বাসর ঘরে ঠিক মাঝখানে ধপধপে সাদা বিছানার উপর এক হাত লম্বা ঘোমটা টেনে বসে আছে তে। তার চারিপাশে রজনীগন্ধার সুবাস কিংবা কোণের মৃদু সোনালি আলো কোনো কিছুই তার মনের ভেতরের ঝড়কে শান্ত করতে পারছে না। এক অদ্ভুত লজ্জা, তীব্র নার্ভাসনেস আর না জানা এক ভয় যেন তাকে আষ্টে জড়িয়ে ধরেছে। আজকের এই বিশেষ রাতে কোনো কিছুতেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না তে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। এই তো দা দুষ্টু চৌধুরী এলো বলে, যে মানুষটার নামের সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত দাপট আর দুষ্টুমি। তার মুখোমুখি সে কিভাবে হবে? সে কি পারবে এই তীব্র লজ্জার দেয়াল ভেঙে তার সামনে দাঁড়াতে? এইরকম একটা এলোমেলো ভাবনার মাঝে হুট করে ঘরের দরজার লক খোলার মৃদু শব্দ হলো। শব্দটা শোনা মাত্রই তার পুরো শরীর এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তার মনে হলো বুকের ভেতরের হৃৎপিণ্ডটা বুঝি এই মুহূর্তেই পাঁজরের হাড় ভেঙে বাইরে চলে আসবে। তরতর করে বাড়ছে তার গতি। নার্ভাসনেসের চরম সীমায় পৌঁছে সে নিজের অজান্তেই দুই হাতের আঙুল দিয়ে বিছানার চাদরটা শক্ত করে খামচে ধরলো। নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করেও সে ব্যর্থ হচ্ছে। তার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। বাইরে থেকে এসে ঘরে প্রবেশ করলো জাঙ্কুক। শান্ত পায়ে ধীর গতিতে এক পা দুপা করে সে খাটের দিকে এগিয়ে আসতে লাগলো। মেঝের উপর জাঙ্কুকের প্রতিটি পদক্ষেপের শব্দ তের বুকের ধুকপুকানিকে আরো বাড়িয়ে দিচ্ছে। অবশেষে খাটের একদম কাছে এসে থামলো জাঙ্কুক। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সে ঘোমটা পরিহিত তের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আলতো করে তের ঠিক পাশে এসে বসলো। জাঙ্কুক বসতেই খাটের তোষকটা সামান্য দেবে গেল, আর সেই সাথে তের পুরো শরীর আরো আড়ষ্ট হয়ে গেল। ঘরটা এতটাই নীরব যে তের বুকের ভেতর সেই তীব্র ধুকপুকানির শব্দ জাঙ্কুকের কান এড়াতে পারল না। তের এই অবুঝ ব্যাকুলতা আর সরলতা দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সে কিছুটা ঝুঁকে নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম বউ। জাঙ্কুকের মুখ থেকে বউ শব্দটা শুনে তের মেরুদণ্ড বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। লজ্জায় তার কান ঝাঁঝা করতে লাগলো। তবে সে যাই হোক, ইসলামের নিয়ম অনুযায়ী সালামের উত্তর তো দিতেই হবে। তে মনে মনে সাহস সঞ্চয় করে সালামের উত্তর দেওয়ার জন্য মুখ খুলল। কিন্তু হায়, গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। শুধু ঠোঁট দুটো সামান্য নড়ে চড়ে মিলিয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে একটা অস্ফুট আওয়াজও তৈরি করতে পারলো না সে। তের এহেন কাণ্ড, তারই চরম লজ্জায় জমে যাওয়ার দৃশ্য দেখে জাঙ্কুকের আর নিজের হাসি চেপে রাখতে পারলো না। সে মৃদু স্বরে হেসেই ফেলল। সেই হাসিতে কোনো উপহাস ছিল না, ছিল কেবল এক বুক ভালোবাসা। জাঙ্কুকের আরো একটু কাছে গিয়ে সে ফিসফিস করে বলল, কেউ সালাম দিলে যে সালামের উত্তর দিতে হয়, সেটাই কি আপনি জানেন না মিসেস জাঙ্কুক চৌধুরী? এবারও তে চুপ, যেন কথা না বলার পণ করেছে। তের কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক আর তর সইতে পারল না। সে নিজের ডান হাতটা বাড়িয়ে তের মাথার উপর থাকা লাল বেনারসের ঘোমটাটা খুব আলতো হাতে পরম যত্নে পেছনের দিকে তুলে দিল। মুহূর্তের মধ্যেই উন্মুক্ত হলো তের লাজুক রাঙা মুখখানি।
কাজল কালো চোখ দুটি লজ্জায় নিচের দিকে নিবদ্ধ, আর ঠোঁট দুটো কামড়ে ধরে সে নিজের ভেতরের কম্পন লুকানোর চেষ্টা করেছে। শ্যামবর্ণা এই মেয়েটিকে আজ বউ সাজে অপরূপ সুন্দরী লাগছে। জানালার ওপাশ থেকে আসা এক ফালি স্নিগ্ধ জ্যোৎস্নার আলো এসে পড়ছে তার মায়াবী চোখে মুখে, যা তার রূপকে আরো খোদাই করে তুলছে। জাঙ্কুক কতক্ষণ যে মন্ত্রমুগ্ধের ন্যায় পলকহীন চোখে তের দিকে তাকিয়ে রইল তা তার নিজেরও জানা নেই। সময়ের হিসাব যেন নিমেষে ওলটপালট হয়ে গেছে তার। হুট করে বুকের বাম পাশে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল জাঙ্কুক, তুমি কি আমায় মারার প্ল্যান করেছো বউ? তোমার এই রূপের আগুনে যে আমি ঝলসে যাচ্ছি, সেই সাথে সর্বাঙ্গে বয়ে চলেছে তীব্র পৌরসের জ্বালা। ও বউ, তোমাকে একটু আদর করি। জাঙ্কুকের মুখ থেকে এমন লাগামহীন কথা শুনে তের কান ঝাঁঝা করে উঠল। লজ্জার চরম শিখরে পৌঁছে গেল সেই মুহূর্তেই তার সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। এত লজ্জা যে সে আর সইতে পারছে না। তার মনে হতে লাগলো, ইস, এই মুহূর্তে যদি মাটি ফেটে যেত, তবে সে নির্ঘাত সেখানে ঢুকে গিয়ে এই লজ্জার হাত থেকে নিজেকে বাঁচাতো। কিন্তু জাঙ্কুক তো দম্বার পাত্র নয়। সে তার দুষ্টুমি আর ভালোবাসার জালে থেকে পুরোপুরি বন্দি করতে বদ্ধপরিকর। সে যখন লজ্জায় মুখটা আরো নিচু করার চেষ্টা করছিল, জাঙ্কুক তখন মোটেও দমে গেল না। সে আরো এক ধাপ এগিয়ে এসে নিজের ডান হাতের আঙুল দিয়ে আলতো করে তার চিবুকটা স্পর্শ করলো। তারপর আলতো চাপে তার মুখটা নিজের দিকে উঁচু করে ধরলো। তাড়াতাড়ি এসব শাড়ি টাড়ি খুলো বউ, আমার যে ভীষণভাবে তোমাকে চাই। জাঙ্কুকের এই অকপট আর সরাসরি দাবি শুনে তার বুক দুরু দুরু করে উঠল। লজ্জার সীমা ছাড়িয়ে এক ধরনের ঘোরের মধ্যে ছিল সে। কিন্তু জাঙ্কুকের এমন অসংকোচ আচরণে তার ভেতরের জড়তা মুহূর্তেই ভেঙে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। তড়িৎ গতিতে নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে জাঙ্কুকের ঠোঁট দুটো চেপে ধরল। ভয়ে আর লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। কাঁপা কাঁপা গলায় বলল, থামুন অসভ্য লোক। কিন্তু জাঙ্কুক কি থামার পাত্র? সে তার চোখের দিকে জল জলে দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নিজের হাত দিয়ে তের হাতটা আলতো করে মুখ থেকে সরিয়ে নিল, আর হাতের উল্টো পিঠে একটা গভীর চুমু এঁকে দিল। সেই উষ্ণ স্পর্শে তের শরীর আবারও বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। তে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের শক্ত মুঠোর কাছে সে হার মানল। সে আস্তে আস্তে আরো কাছে চলে এলো। এক সময় জাঙ্কুক তার পুরুষালী ওষ্ঠজোড়া আলতো করে ছুঁয়ে দিল তে ধীর ধীর করে কাঁপতে থাকা ঠোঁটে। সেই স্পর্শে পুরো অস্তিত্ব অবশ হয়ে এলো। সে নিজের দুই হাত দিয়ে জাঙ্কুকের বাহু দুটো শক্ত করে খামচে ধরলো, যেন পড়ে যাওয়া থেকে নিজেকে আটকাচ্ছে। পরম আবেশে সে তার অখিল যুগল বন্ধ করে নিল। জাঙ্কুকের ভেতরে এখন আর সে কোমলতা নেই যা কিছুক্ষণ আগে ছিল। তার প্রতিটি চুম্বনে মিশে আছে এক তীব্র পাগলামি, এক না পাওয়াকে পাওয়ার ব্যাকুলতা। সেই আবেগের তীব্রতা এতই প্রবল যে তে তাকে সামলাতে হিমশিম খাচ্ছে। জাঙ্কুক চুম্বনের সেই গভীর আবেশের মাঝে তার শরীরটাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। ওষ্ঠজোড়ার সেই মাদকতা থেকে নিজেকে কিছুটা ছাড়িয়ে নিয়ে সে এবার আস্তে আস্তে মুখ ডুবিয়ে দিল তের গলার ভাঁজে। জাঙ্কুকের ওষ্ঠ আর শ্বাসের সেই উষ্ণ ছোঁয়ায় তের মুখ দিয়ে এক টুকরো মধুর শীতকার বেরিয়ে এলো। তার ঘন ঘন নিঃশ্বাসের তীব্রতায় বক্ষজোড়া দ্রুত উঠানামা করছে। উত্তেজনার সর্বোচ্চ সীমায় পৌঁছে জাঙ্কুক নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে উন্মাদ আর ব্যাকুল হয়ে তের বুক থেকে বেনারসের ভারী আঁচলটা সরিয়ে দিল। তার উন্মুক্ত গলা এবং অর্ধভাসমান বুকে চলতে লাগলো তার ওষ্ঠের অনবরত ও ব্যাকুল বিচরণ। তে তখন বিছানার চাদরটা দুহাতে খামচে ধরে কেবল ছটফট করছে, আর তার অবশ হয়ে আসা কণ্ঠ চিরে বেরোচ্ছে ভালোবাসার তীব্র সুখানুভূতির শীতকার। আস্তে আস্তে জাঙ্কুক আরো নিচে নেমে এলো। শাড়ির সরে যাওয়া অংশে তের সে পাতলা নরম পেটে চলতে থাকলো তার ওষ্ঠ ও জিহ্বার কারুকাজ। জাঙ্কুকের প্রতিটি ছোঁয়া তের শরীরে বিদ্যুতের তরঙ্গ বয়ে দিচ্ছিল। আচমকা তের নাভির কাছে আসতেই জাঙ্কুক সেখানে দাঁত দিয়ে ছোট্ট একটা কামড় বসিয়ে দিল। সেই সুরসুরি আর হালকা ব্যথার মিশ্রণে শিউরে উঠল তের পুরো শরীর। সে ধনুকের মতো বেঁকে গিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, কি করছেন আপনি? জাঙ্কুক কোনো মৌখিক উত্তর দিল না। তার চোখের দৃষ্টিতে তখন এক আদিম নেশা আর অধিকার বোধ। সে তের উপর থেকে সামান্য উঠে নিজের পরনের জমকালো শেরওয়ানির বোতাম একে একে খুলতে শুরু করলো। তার সেই সুগঠিত পুরুষালী শরীরের দিকে তাকিয়ে ভয়ে ও এক তীব্র উত্তেজনায় তে শুকনো ঢোক গিলল। অবশেষে চলেই এলো সেই মহেন্দ্রক্ষণ।
জাঙ্কুক এবার অত্যন্ত ধীর কিন্তু সুদৃঢ় হাতে তের পরনের বাকি আবরণটুকু সরিয়ে তাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। ঘরের সে মায়াবী আলো ছায়ায় সে এক দৃষ্টিতে চেয়ে রইল তার প্রিয়তমা স্ত্রীর নিখাত শরীরে সৌন্দর্যের দিকে, কোনো আড়াল ছাড়া। এভাবে জাঙ্কুকের তীব্র ও তৃষ্ণার্ত দৃষ্টির সামনে শুয়ে থাকতে তের প্রচণ্ড লজ্জা আর আড়ষ্টতা লাগছিল। নিজেকে আড়াল করার মতো হাতের কাছে কিছুই নেই দেখে সে আরও সংকুচিত হয়ে গেল। তের এই অবশ ও অসহায় রূপ দেখে জাঙ্কুক নিজের ভেতরের শেষ নিয়ন্ত্রণটুকুও হারিয়ে ফেলল। সে প্রবল আকর্ষণে ঝাঁপিয়ে পড়ল তের উপর। উন্মাদের মতো সে আবারও ঠোঁট ডুবিয়ে দিল তের ওষ্ঠ ধরে। তের ক্ষুদ্র শক্তি দিয়ে জাঙ্কুকের এই উন্মত্ত ভালোবাসাকে সামলানো অসম্ভব ছিল। হুট করেই তের পুরো শরীরটা শক্ত হয়ে গেল। নিজের শরীরের কেন্দ্রবিন্দুতে এক তীব্র চিনচিনে ব্যথার অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলল। সেই প্রথম ছোঁয়ার তীব্রতায় তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল বিছানায়। সে ব্যথায় মৃদু কান্না করে উঠে জাঙ্কুকের চওড়া বুকটা ঠেলে তাকে সরানোর আপ্রাণ চেষ্টা করলো। জাঙ্কুকের ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। তার চোখ দুটো তখন তীব্র কামনায় অন্ধকার, কণ্ঠস্বর উত্তেজিত ও ভারী। সে ফিসফিস করে বলল, ছটফট করো না বউ, তাহলে আরো বেশি ব্যথা লাগবে। এবার তে আর নিজের কান্না চেপে রাখতে পারল না, শব্দ করে কেঁদে উঠল সে। তার এই ছোট ও নরম শরীরটা যে জাঙ্কুকের পুরুষালী শক্তির সাথে তাল মেলাতে পারছে না, সেটা কি এই মানুষটা বুঝতে পারছে না? সে দুই হাতে জাঙ্কুকের কাঁধ খামচে ধরে অনুনয়ে সুরে কেঁদে কেঁদে বলল, প্লিজ একটু থামুন, আমাকে একটু সময় দিন, আমি সহ্য করতে পারছি না। কিন্তু তের এই আরটি জাঙ্কুকের ভেতরের সুপ্ত পুরুষকে যেন আরো বেশি উস্কে দিল। তে অনুরোধ করার পর মুহূর্তেই জাঙ্কুক তার গতি আরো বাড়িয়ে দিল। তার প্রতিটি মোচড় ও চলনে প্রকাশ পাচ্ছিল এক আদিম উন্মাদনা, যেন সে চাইছে আজ রাতে তেকে তার ভালোবাসার চরম সীমানায় নিয়ে গিয়ে ব্যথিত করতে, সম্পূর্ণ নিজের করে নিতে। জাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে গাঢ় গলায় বলল, কেঁদো না বউ, তুমি কাঁদলে যে আমার ভেতরের উন্মাদনা আরো 1000 গুণ বেড়ে যায়। একদম পাগল হয়ে যায় আমি। আর পাগল করো না আমাকে লক্ষ্মীটি, একটু সহ্য করো। বাসর ঘরে রজনীগন্ধার সুবাস আর মোমবাতি ম্লান আলোয় দুটি শরীর তখন সমস্ত লোকলজ্জা আর বাধার দেয়াল ভেঙে এক অনন্ত মিলনের মহোৎসবে মেতে উঠল। চপিং বোর্ডে ব্যস্ত হাত চলছে, ডান হাতে ছুরি চালিয়ে কেটে চলেছে টমেটো। আপাদমস্তক পাকা গৃহিণী লাগছে দেখতে। পরনে হলুদ কমলা মিশেলের শাড়ি, কোমরে শাড়ির আঁচল গুজে রাখা। সেদো জল গড়িয়ে পড়ছে দু কপল ছুঁয়ে ছুঁয়ে। দেহে লেপটে রয়েছে ঘামার্ত শাড়ি, মসৃণ কেশে আবদ্ধ খোপা আলগা হয়ে খানিকটা ঘাড়ে নেমে এসেছে। এমন সময় পেছন থেকে হঠাৎ করে ভাও করে উঠল কেউ। হালকা চমকে পিছে ঘুরে তাকালো তে। থেমে গেল ছুরি চালানো হাত। ভাবিকে ভয় দেখাতে ব্যর্থ হয়ে মুখ ফুলিয়ে বলল জিমিন, ভাবি, দিস ইজ নট ফেয়ার। তুমি একটু ভয় পেলে না? তোমাকে ভয় দেখাতে আমি বরাবরই ব্যর্থ। কি করবো ননদিনী, তুমি এমন ভাবে হেঁটে পিছনে দাঁড়াও যে টের পেয়ে যাই। ভাইয়া পেছন থেকে যখন চুপি চুপি জড়িয়ে ধরে, তখনও বুঝি এভাবেই টের পেয়ে যাও? ভাইয়া। মনে পড়তেই মায়া ভরা মুখখানি মলিন হলো। প্রসঙ্গ বদলাতে বলে উঠল, তুমি বাইরে থেকে এসেছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, রান্না শেষ পর্যায়ে। আচ্ছা যাচ্ছি, লাভ ইউ মাই ডিয়ার ভাবি, ওয়েটিং ফর ইউর ডিলিশিয়াস রেসিপি। তের গালে ছোট একটা চুমু এঁকে রান্নাঘর হতে বেরিয়ে গেল জিমিন। রয়ে গেল মলিন বদনে তে। তের হাতে রান্না করা খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ জিন। ওনার আদরের পুত্রবধূ কিনা। এতগুলো দিন পেরিয়ে গেছে, আজও বোমার হাতে রান্না করা খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন। নামজুন বসে বসে শুধু কাণ্ড দেখেন। নিজ শহরের পছন্দের মেয়েকে পুত্রবধূ বানিয়ে জিন যেন ওয়ার্ল্ডস বেস্ট মাদার ইন ল হয়ে গিয়েছে। শাশুড়ি বৌমার গলায় গলায় ভাব। দেখে মনে হয় এরা শাশুড়ি বৌমা নয়, বরং মেলায় হারিয়ে গিয়ে পুনরায় মিলিত হওয়া দুই বান্ধবী। নামজুন অবশ্য এতে অসন্তুষ্ট নন, বরং স্ত্রীর সাথে বৌমার সম্পর্কে খুশি। আর যাই হোক, ওনার গুণবতী স্ত্রী টিভি সিরিয়ালের মতো কুটকাচালি করে বেড়ানো শাশুড়ি তো হয়নি, এই অনেক। ডিনারে সকলে কম বেশিদের প্রশংসা করলো, শুধু করলো না একজন। সবচেয়ে কাছের মানুষটি আজ অনুপস্থিত। সে বিহীন সব যেন তুচ্ছ, দুঃখজনক লাগছে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তের। এ নতুন কিছু নয়, বরং নিত্য পরিচিত এক ঘটনা। ঠিক মতো খেতে পারলো না মেয়েটা, অল্প স্বল্প খেয়েই উঠে পড়লো। গগনের বুক চিরে শোভা পাচ্ছে মেঘের ঝলকানি।
চন্দ্রিমা আজ লুকায়িত ঘন কালো মেঘের অন্তরালে। জানালার ফাঁক গলিয়ে কক্ষে প্রবেশ করছে বজ্রপাতের শব্দ। তন্দা ভাব কেটে গেল তের, থরফর করে উঠে বসলো মেয়েটি। ঘোর কাটতে টের পেল বিন্দু বিন্দু বৃষ্টিতে সিক্ত বসুন্ধরা। বজ্রপাতের শব্দ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত্র 11:30, অথচ মানুষটা এখনো বাড়িতে ফেরেনি। কল অবধি রিসিভ করছে না। সারাটা দিন যোগাযোগ বিচ্ছিন্ন কাটলো। কোমল হৃদয়ে জমায়েত হলো বড্ড অভিমান। আজ এই বৃষ্টি ভেজা রাত্রে প্রতি বিন্দু বৃষ্টির সময় অভিমান ধুয়ে মুছে দেওয়ার বড্ড বাসনা জন্ম নিল। বিনা কুছ ভাবনা কক্ষ থেকে বেরিয়ে এলো তে, পা বাড়ালো ছাদে। ছাদের ঠিক মধ্যিখানে এক বৃষ্টি বিলাসী কন্যা। দুই হাত দুই দিকে প্রসারিত করে বৃষ্টি কণার মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছে। প্রতি ফোঁটা বৃষ্টির ছোঁয়ায় পুরোপুরি সিক্ত মেয়েটি। হালকা শীত শীত ভাব অনুভূত হচ্ছে, তবুও সরল না মেয়েটি। আঁখি পল্লব বন্ধ করে স্মৃতির পাতা হাতে স্মরণ করতে লাগলো পুরোনো দিনের স্মরণীয় মোহনীয় অসংখ্য মুহূর্ত। মানুষটির সনে কাটানো প্রতিটি মুহূর্তই যেন স্মৃতির পাতায় গেঁথে গিয়েছে। প্রতিটি মুহূর্তই হৃদয়ের খুব নিকটবর্তী, স্মরণীয়। ভাবতে ভাবতে বৃষ্টি বিলাসিনীর অধর কোণে ফুটে উঠল মোহময়ী হাসির রেখা। ঠিক তখনই মেদহীন কটিদের আবদ্ধ হলো পুরুষালী দু বাহুর মাঝে। বৃষ্টি ভেজা শীতল পরিবেশের জন্য কিংবা একান্ত ব্যক্তিগত মানুষের ছোঁয় কম্পিত হলো তার সারা কায়া। আস্তে ধীরে নেমে গেল দুহাত। নিভৃতে আরেকটু ঘনিষ্ঠ হলো জাঙ্কুক। বৃষ্টিময়ী কন্যার ভেজা কেশে ঠোঁটের দীর্ঘ ছোঁয়া অঙ্কন করলো। উদরে ডান হাত রেখে আরেকটি হাত উঠিয়ে নিল জাঙ্কুক। ডান কাঁধ হতে ভেজা চুলগুলো ঠেলে বা পাশে সরিয়ে দিল। উন্মুক্ত কাঁধে অঙ্কন করতে গেল অধরের নেশাময় কিছু স্পর্শ। শিউরে উঠে মেয়েটি আঁকড়ে ধরল উদরের উপর রাখা পুরুষালী হাতটি। কাঁধ হতে অধরের স্পর্শ মিয়ে গেল। কর্ণকুহরের নিকট অনুভূত হলো তপ্ত শ্বাসের আঁকিবুকি। ফিসফিসিয়ে শোনা গেল, জাঙ্কুকের একান্ত অর্ধাঙ্গিনী হয়ে ভালোবাসায় 1 বর্ষ কাটিয়ে দেওয়ার জন্য হৃদয়ের অন্তঃস্থল হতে অসীম ভালোবাসা গ্রহণ করুন বিবিজান। চমকালো তে, স্বামীর বাঁধন মুক্ত হয়ে পিছন ঘুরে তাকালো। নয়নে নয়ন মিলিত হলে জাঙ্কুক মুচকি হেসে প্রিয়তমা স্ত্রীর ললাটে বেশ সময় নিয়ে চুমু এঁকে দিল। জোরো এক শ্রাবণ ধারায় এলে তুমি, কেড়ে নিলে অতি মূল্যবান হৃদয়। মানুষ লোকের বদ্ধ ধারে করা নাড়লে তুমি, তোমার মোহনীয় সুবাস উন্মোচিত হলো আমার বদ্ধ হৃদয়ের দ্বার। নিভৃতে সেথায় পদচারণা হলো তোমার, অতঃপর হিয়ার মাঝে সর্বত্র তোমার আনাগোনা। এখনো ফাঁক রাখলে না তুমি, তাই তো তুমি হিনা আমার চিত্ত কেবলই এক বিরান ভূমি। বড্ড ভালোবাসি মনমোহিনী, ছেড়ে যাবে না তো কভু। আবেগমাখা বাক্যসমূহতে সমস্ত অভিমান অনুযোগ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে দিল। ছলছল করে উঠল আঁখির জোড়া। জাঙ্কুকের দুকো পড়লে আলতো করে হাত রেখে নয়নে নয়ন মিলিয়ে আবেগময় কণ্ঠে প্রতি উত্তর করলো, কখনো যাব না। ভালোবাসি আমার প্রিয়তম, আমার অর্ধাঙ্গ। আপনি বিহীন এর অস্তিত্ব বিলীন হতে ক্ষণিকের মুহূর্তে শুধু বড্ড ভালোবাসি। প্রিয়তমার মুখনিশ্চিত বাক্যে বিমোহিত হলো জাঙ্কুক। একটুখানি অগ্রসর হলো, কপালে ঠেকালো কপাল। দুজনের চোখে মুখে তৃপ্তিকর হাসির রেখা। ভালোবাসাময় এক যুগল একে অপরের সান্নিধ্যে এসে পেল অসীম প্রশান্তি। বৃষ্টি ভেজা রাতে আলিঙ্গনে আবদ্ধ জাঙ্কুককে। এভাবে ভালো থাকুক প্রতিটি প্রেমী যুগল। ভালোবাসা ভালো থাকুক আজীবন।